আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিজের স্বামীর সাথে নিজের ছোট বোনকে দেখে থমকে যায় আরশিয়া। আরশিয়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। আরশিয়াকে তাকিয়ে থাকতে দেখে আরশিয়ার স্বামী আর বোন কিছু বলতে গেলে আরশিয়া হাতের ইশারায় তাদেরকে থামিয়ে দেয়। এরপর আরশিয়া বলে, কতদিন ধরে চলছে এইসব? ওহ সরি, দিন না, বছর। এই বাচ্চাটা বয়স 5 কি 6 বছর হবে। তাহলে তোমাদের সম্পর্ক তার আগে থেকে। দি ভাই, এইবার আমার কথাটা শোন। কি বলবি? ইচ্ছা করে কিছু করিসনি? ছোটবেলা থেকে তো তোর মুখ থেকে এই একটা কথাই শুনে আসছি। আমি দাবাই বৌদিকে ফোন দিয়েছি, তারা আসুক, তারপর কথা হবে। আমি উপরে যাচ্ছি। এরপর আরশিয়া উপরে চলে যায়। আরশিয়া ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আরশিয়া বিছানার নিকট গিয়ে ঘুমন্ত মেয়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর সে উঠে মেয়ের জামা কাপড় আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। ড্রয়িং রুমে বসে আছে সবাই নিশ্চুপ, কারোর মুখে কোনো কথা নেই। শুধু আরশিয়ার মেয়ে মৃত্তিকা মাঝে মাঝে কান্না করছে বাবার কোলে যাওয়ার জন্য, কিন্তু আরশিয়া তার মেয়েকে যেতে দিচ্ছে না। অভিনব মেয়ের কান্না করা দেখে নিতে গেলে আরশিয়ার বৌদি মিতালি বাচ্চাকে দেয়নি। মিতালি মৃত্তিকাকে বুঝিয়ে মিতালির ছেলে ধ্রুবর সাথে অন্য ঘরে পাঠিয়ে দেয়। দীপালির কোলে অভিনব আর দীপালির ছেলে প্রণব। মৃত্তিকার ছেলেটার দিকে তাকিয়ে আছে। আরুষ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কেউ কোনো হেয়ালি করবে না, আমি সব জানতে চাই। এই সম্পর্ক কতদিন ধরে চলছে? অভিনব বলতে শুরু করে, আরশিয়ার সাথে আমার বিয়ে হয় 8 বছর। বিয়ের 1 বছর পর আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। এরপর আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু সেখানে গিয়ে কোনো লাভ হয়নি। আমি আরশিয়ার সামনে নামে নিজেকে ঠিক রাখতে পারলেও পরে পারি না। আরশিয়ার সমস্ত কথা শেয়ার করি দীপালির সাথে। এরপর দীপালির সাথে আমার কথা হতে লাগলো নিয়মিত। কথা বলার 6 মাসের মাথায় আমরা দেখা করি ওর ভার্সিটির বাইরে। এরপর আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এর কিছু মাস পর আমরা জানতে পারি দীপালি প্রেগনেন্ট। বাচ্চাকে আমি নষ্ট করতে চাইনি। এরপর আমরা বিয়ে করি। কথাগুলো বলে থামলো অভিনব। অভিনবর কথা শেষ হতেই আরশিয়া অদ্ভুতভাবে হাসতে থাকে। আরশিয়ার হাসি দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আরশিয়া নিজেকে সামলে নিয়ে বলে, তার মানে তোমার অফিসের কাজে বাইরে যাওয়া গুলো মিথ্যা ছিল? আরশিয়া উঠে এবার দীপালির সামনে গিয়ে বলে, তুই কি সত্যি আমার বোন? তুই কেমন বোন আমার, যে নিজের বোনের সংসার ভাঙে? মা বাবা মারা যাওয়ার পর তোকে কিভাবে বড় করেছিলাম, আজ তুই তার প্রতিদান দিলি? আমি যদি পারতাম তোকে আমি সেরা বোনের পুরস্কার দিতাম, যে কিনা নিজের বোনের সতীন হয়। আরশিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দীপালি এবার তেজ নিয়ে বলে ওঠে, আমাকে কেন দোষ দিচ্ছিস? নিজের বরকে নিজে ধরে রাখতে পারিস না, এখন আমার সাথে গলার জোর দেখাচ্ছিস? আর কিছু বলার সুযোগ না দিয়ে মিতালি দীপালির দুগালে দুটো চড় মারে। মিতালি এবার বলে, তুমি ওর সাথে চেঁচাচ্ছ কেন? লজ্জা তো তোমার করা উচিত। কিন্তু কি আশ্চর্য, তোমার মধ্যে সেই লজ্জার ছিটে ফোঁটা আমি দেখতে পাচ্ছি না। আর অভিনব, তোমাকে বলি, এখন তোমার মেয়ে। অভিনব একদম চুপ হয়ে আছে। সে কি বলবে কি করবে তার মাথায় কিছু আসছে না। এর মধ্যে আরুষ আরশিয়াকে বলে ওঠে, মৃত্তিকাকে নিয়ে আয়, আমাদের সাথে চল। জামা কাপড় কোনো কিছু নেওয়ার দরকার নেই। আরশিয়া চলে যায় মেয়েকে আনতে। আরশিয়া যাওয়ার পর দীপালি আর অভিনবকে উদ্দেশ্য করে বলে, তোমাদের সঙ্গে আমাদের আজ থেকে কোনো সম্পর্ক নেই। তোমাদের কারো কাছ থেকে আমি এগুলো আশা করিনি। ও, আর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে দিও। আরশিয়া নিজের মেয়েকে কোলে করে নেয়, নিচে থেকে নেমে আসে আর দীপালির কাছে গিয়ে বলে, একটা কথা কি জানিস তো দীপালি, আমাদের ধর্মে প্রথম বউ জীবিত থাকতে অন্য বিয়ে করাকে বলে অবৈধ সম্পর্ক। সেখানে তোদের আবার বাচ্চা আছে, যতই তোরা বিয়ে করিস, রেজিস্ট্রেশন করিস। এ বলে একটা হাসি দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে আসে আরশিয়া। পেছন ফিরে একবারের জন্য তাকায়নি। অভিনব মেয়েকে আটকাতে পারেনি। কি করে আটকাবে? সে তো জানতো এমন কিছু হবে। দীপালি সোফার উপর নিশ্চুপভাবে বসে আছে। সময় আপন গতিতে চলে, সময় কখনো থেমে থাকে না। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটা বছর। সময়ের সাথে পাল্টে গেছে অনেক কিছু। মৃত্তিকা, আর কতক্ষণ ঘুমাবি মা? উঠে পড়, কলেজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কথাগুলো বলে থামে মিতালি। আর একটু মামুনি, আর 10 মিনিট প্লিজ।
ঘুম জড়ানো কণ্ঠে বলে মৃত্তিকা। 9টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। কথাটা শুনে মৃত্তিকা লাফিয়ে উঠে বলে, মামুনি, তুমি আমাকে আরেকটু আগে ডাকবে না? কত দেরি হয়ে গেছে। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এই বলে মৃত্তিকা ফ্রেশ হতে চলে গেল। মিতালি মৃত্তিকার যাওয়ার পানে তাকিয়ে একটা হাসি দিয়ে ঘর থেকে চলে গেল। খাবার টেবিলে সবাই সকালের নাস্তা করছে। টেবিলের একপাশে বসে আছে আরুষ, মিতালি, অন্য পাশে মৃত্তিকা। মৃত্তিকা দ্রুত খাবার খেতে গিয়ে খাবার গলায় আটকে যায়। মিতালি তাড়াতাড়ি মৃত্তিকাকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, খা, এত তাড়াতাড়ি করিস না, ধ্রুব তোকে কলেজে দিয়ে আসবে। মৃত্তিকা মাথা নাড়ালো। আরুষ এবার মৃত্তিকাকে জিজ্ঞেস করলো, নতুন কলেজ কেমন মৃত্তিকা? কোনো সমস্যা হচ্ছে না তো? নতুন কলেজ ভালো মামা, কোনো সমস্যা হচ্ছে না। মামুনি দাদা ভাই কোথায়? খেতে খেতে জিজ্ঞেস করলো মৃত্তিকা। অফিসে যাওয়ার ওই তো চলে এসেছে। মিতালির কথা শুনে মৃত্তিকা ধ্রুবের দিকে দৃষ্টিপাত করলো। ধ্রুব মৃত্তিকার কাছে এসে মাথায় টোকা দিয়ে বলে, চল। ধ্রুব আর মৃত্তিকা আরুষ আর মিতালির দিকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। মিতালি বলল, সাবধানে যাবি। ওরা চলে যাওয়ার পরে মিতালি দরজা বন্ধ করে রান্নাঘরে চলে গেল আর আরুষ খবরের কাগজ পড়তে লাগলো। গাড়ি ড্রাইভিং করছে ধ্রুব। ধ্রুবর পাশের সিটে বসে মোবাইল চালাচ্ছে মৃত্তিকা। ধ্রুব মৃত্তিকা, কলেজে কোনো সমস্যা হলে সোজা আমাকে বলবি। এবার যদি কোনো কিছু গোপন করিস তাহলে কি করব বলতো? চিড়িয়াখানায় রেখে আসবো। ধ্রুবের কথা শুনে মৃত্তিকা ফোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে ধ্রুবের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো মুখ করে বলে, তুই তোর বোনকে চিড়িয়াখানায় রেখে আসতে পারবি দাদা ভাই? তুই এত নিষ্ঠুর কি করে হতে পারলি? মৃত্তিকার মুখের ভঙ্গিমা দেখে ধ্রুব হেসে ফেলে। ধ্রুবের হাসি দেখে মৃত্তিকা বলে, হাসার মতো কি বললাম? ধ্রুব এবার বলল, আসল কথা বলি, আমরা মৃত্তিকা। আমরা কি এতক্ষণ নকল কথা বলছিলাম দাদা ভাই? না, মৃত্তিকা। আমি যা বলেছি সব যেন মনে থাকে। আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা, আর কিছু লুকাবো না, প্রমিস। ধ্রুব হাসি দিয়ে বলে, চলে এসেছি আমরা, আর আমি নিতে আসব। মৃত্তিকা হাসি দিয়ে সম্মতি জানায় আর বলে, সাবধানে যাবি। মৃত্তিকা গাড়ি থেকে নেমে কলেজের ভেতর চলে যায়। ধ্রুব গাড়ি নিয়ে চলে গেল তার গন্তব্যস্থানে। ক্লাসরুমে বসে বান্ধবীদের সাথে গল্প করছে মৃত্তিকা। দুটো ক্লাস পরপর হয়ে এখন বিরতি চলছে। পরবর্তী ক্লাস কিছুক্ষণ পর। কলেজের পিয়ন ক্লাসরুমে আসতে দেখে সব ছাত্রীরা চুপ হয়ে যায়। পিয়ন ক্লাসে এসে বলে, ক্লাসে মৃত্তিকাকে? ক্লাসের সবার মৃত্তিকার দিকে তাকায়। মৃত্তিকা দাঁড়িয়ে বলে, আমি। পিয়ন বলে, তোমার সাথে তোমাকেও দেখা করতে এসছে। পিয়নের কথা শুনে মৃত্তিকা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার সাথে কিন্তু কে দেখা করতে আসবে? পিয়ন বলে, সেটা তো আমি জানি না, তাড়াতাড়ি যাও। এই বলে পিয়ন চলে যায়। মৃত্তিকাও কোনো কিছু না ভেবে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে। ব্যক্তিটি পেছনে ঘুরে দাঁড়িয়েছিল, যার জন্য মৃত্তিকা ব্যক্তিটির মুখ দেখতে পায়নি। মৃত্তিকা ব্যক্তিটির পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কে? মৃত্তিকার কণ্ঠ শুনে ব্যক্তিটি মৃত্তিকার দিকে তাকালো। ব্যক্তিটিকে দেখে মৃত্তিকা অবাক হয়ে তাকিয়ে আছে। মৃত্তিকা রেগে ওখান থেকে চলে আসতে গেলে বলে ওঠে, চলে যাচ্ছিস কেন? তোর দাদা হই আমি। দাদার সাথে দুটো কথা বলে তারপর যা। মৃত্তিকা তাকিয়ে বলে, আমি আপনাকে চিনি না, আর আমার দাদা একজন, সে হলো ধ্রুব চৌধুরী। সে তোর মামাতো ভাই, আমি তোর আপন ভাই। তোর শরীরে 4 রক্ত, আমার শরীরও তার রক্ত। একটা খুনির রক্ত আমার শরীরে, যে আমার মাকে খুন করেছে, যে আমার ছোটবেলাকে খুন করেছে, তার রক্ত আমার শরীরে। তুই এমন কেন করছিস? দেখ, তুই জানিস বাবা মা তোর কথা প্রত্যেক দিন বলে। মৃত্তিকা আর কিছু বলার সুযোগ না দিয়ে বলে, শুনুন মিস্টার প্রবণ, আমার যখন 5 বছর তখন আমার মা মারা যায়, আর আমার বাবাও নেই, আর আমার মাকে আপনার বাবা মেরেছে। আর একটা কথা, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমার সাথে তুই করে কথা বলবেন না। আমার সাথে আমার দাদা ভাই, মামুনি, মামা ছাড়া কেউ তুই সম্বোধন করুক, আমার তা পছন্দ নয়, আর আমার সামনে আর আসবেন না। কথাগুলো বলে চলে যায় মৃত্তিকা। মৃত্তিকা যাওয়ার পানে তাকিয়ে থাকে প্রণব। মৃত্তিকা চোখের আড়ালে চলে গেলেও প্রণব বাড়ির উদ্দেশ্যে চলে যায়। কলেজ গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আরণ্যক। অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে গেটের কাছে আর বারবার হাতের ঘড়ির দিকে চোখ বোলাচ্ছে। হঠাৎ কাঙ্ক্ষিত ব্যক্তিকে আসতে দেখে মুখে ফুটে হাসি এলো। গাড়ির আয়নার একবার নিজেকে দেখে ব্যক্তিটির দিকে এগিয়ে গেল। মৃত্তিকার সামনে থাকা ব্যক্তিকে দেখে মৃত্তিকার চোখে মুখে বিরক্তির ছাপ। মৃত্তিকা বিরক্তি নিয়ে সামনে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন?
আরণ্যক মুখে হাসি ফুটিয়ে বলে, ধ্রুব পাঠিয়েছে। দাদাভাই আসেননি কেন? দাদাভাই সকালে তো বললো আমাকে নিতে আসবে। মৃত্তিকা জিজ্ঞেস করে আরণ্যককে। আরণ্যক মৃত্তিকাকে বলে, তো কি হয়েছে, দাদা নিতে আসেনি? হবু বর তো নিতে এসেছে। মৃত্তিকা কটমটে চোখে আরণ্যকের দিকে দৃষ্টিপাত করে। আরণ্যক মৃত্তিকার তাকানো দেখে একটা হাসি দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে চোখে চোখ রেখে বলে, প্রেয়সী, আমার কাশ্মীরি আধার ভরসা ভূমি, কাজল পরা, তার আঁখে আমি বিরহিত ওই নয়নে দৃষ্টিপাত নিবারক করা হোক। মৃত্তিকা আরণ্যকের কথা শুনে বলে, আপনি একটা পাগল। আরণ্যক তার উত্তরে কিছু বলল না। আরণ্যকে চুপ থাকতে দেখে মৃত্তিকা বলে, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি বাড়ি যাব? মৃত্তিকার কথা শুনে আরণ্যক বলে, চলো। আরণ্যক ড্রাইভিং করছে, তার পাশের সিটে বসে আছে মৃত্তিকা। আরণ্যক গাড়ি চালানোর অন্তর অন্তর মৃত্তিকাকে দেখছে। মৃত্তিকার সেদিকে কোনো খেয়াল নেই, সে নিজের চিন্তায় ব্যস্ত। মৃত্তিকাকে চিন্তায় মগ্ন থাকতে দেখে আরণ্যক মৃত্তিকাকে জিজ্ঞেস করলো, কি নিয়ে এত চিন্তা করছো? কিন্তু মৃত্তিকার সে খেয়াল নেই। 2-3 বার ডাকার পরে যখন মৃত্তিকার সাড়া নেই, তখন আরণ্যক মৃত্তিকাকে ঈষৎ ধাক্কা দেয়। ঈষৎ ধাক্কায় মৃত্তিকা আরণ্যকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, ধাক্কা দিচ্ছেন কেন? আরণ্যক জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এত কি নিয়ে চিন্তা করছো? মৃত্তিকার সোজাসাপটা জবাব, কিছু না। আরণ্যক আর কিছু বলে না, কারণ আরণ্যক জানে এই মেয়ে খুব একটা সুবিধার না। বেশি কিছু জিজ্ঞেস করলে গাড়ি থেকেই নেমে যাবে। তাই আর কিছু না ভেবে সে গাড়ি চালানোতে মন দেয়। 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং, বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা। বাড়িতে প্রবেশ করতে 3-4টা বাগানবিলাস দেখা যায়। বাড়ির দরজায় কলিং বেলের আওয়াজ শুনতেই দরজা খুলে দেয় এক অর্ধবয়স্ক মহিলা। দরজা খুলে অর্ধবয়স্ক মহিলা হাস্যোজ্জ্বল চেহারা মলিন করে তার ছেলেকে জিজ্ঞেস করে, মৃত্তিকা রাজি হয়নি তাই না প্রণব? প্রণব মায়ের কথা শুনে বলে, অনেক পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু শোনেনি। দীপালি ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, আমি আর তোর বাবা কত চেষ্টা করলাম কিন্তু পারিনি। শেষে তো কলেজ চেঞ্জ করে নিল। প্রণব মায়ের দিকে তাকিয়ে বলে, ওর জায়গায় তুমি হলে কি পারতে মা? দীপালি ছেলের কথা শুনে ছেলের দিকে এক পলক তাকিয়ে বলে, হয়তো না, আমি একটা ভুল না পাপ করেছি। সেই পাপটা শোধরানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আসলে কি বলতো প্রণব, মানুষ ভুল শোধরাতে পারে কিন্তু পাপ নয়। আর আমি তো সেই পাপই করেছি, যে পাপের কোনো ক্ষমা হয় না। কথাগুলো বলে চোখের জল মুছে ছেলেকে বলে, তোর বাবাকে কিছু বলার দরকার নেই, তার শরীর ভালো নেই, ডাক্তার চিন্তা করতে মানা করেছে। এইগুলো শোনার পর আরো বেশি চিন্তা করবে। প্রণব কিছু বলে না, সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। অফিসে বসে কাজ করছে ধ্রুব, আর সামনে বসে আছে আরণ্যক। আরণ্যক অদ্ভুত দৃষ্টিতে ধ্রুবের দিকে তাকিয়ে আছে। ধ্রুব আরণ্যকে তাকিয়ে থাকা দেখে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি জানি আমি সুন্দর, এভাবে তাকিয়ে থাকলে নজর লাগবে, এভাবে তাকাস না। ধ্রুবের কথা শুনে আরণ্যক বলে ওঠে, তুই কি বন্ধু নাকি শত্রু? মানুষের বন্ধু বুদ্ধি দেয় কিভাবে তার বন্ধু মেয়ে পটাবে, আর তুই অফিসে বসে কাজ করছিস। ছি ধ্রুব, ছি, এটা আশা করিনি তোর থেকে। ধ্রুব এবার ফাইলটা বন্ধ করে আরণ্যকের দিকে তাকিয়ে বলে, তোকে আমি বুদ্ধি দেব? মেয়ে পটানোর বুদ্ধি? তাও কাকে? আমার বোনকে? তুই আমার বোনকে কিভাবে পটাবি সেই বুদ্ধি? তোর কথা শুনে মনে হচ্ছে কি জানিস, তুই ছাগলকে জিজ্ঞাসা করছিস এপ্রিলের পরে কি মাস, আর ছাগল ম্যাঁ করলো আর সবাই হাততালি দিয়ে বলল, আরে বাহ, ছাগল কথা বলতে পারে। আরণ্যক বলে, তাও ঠিক, ছাগলকে দিয়ে কি হাল চাষ হয়? হয় না তো। তুই নিজেই তো একটা মেয়ে পটাতে পারিসনি, তুই আমাকে কি বুদ্ধি দিবি? আসলে মৃত্তিকা ঠিকই বলে। ধ্রুব জিজ্ঞেস করে, কি বলে? আরণ্যক কোনো কিছু না ভেবে একটু হেসে আনমনে বলে ফেলে, পাগল। হঠাৎ কিছু মনে পড়াতে আরণ্যক সিরিয়াস হয়ে বলে, মৃত্তিকা কিছু হয়েছে? ধ্রুব অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? আরণ্যক বলে, তোর বোন যে ঘাটতারা, আমাকে কি কিছু বলবে? এত জিজ্ঞেস করলাম কিছু হয়েছে, কিচ্ছু বলেনি আমাকে, তবে কিছু একটা নিয়ে খুব চিন্তা করছিল। ধ্রুব কিছু একটা ভেবে কলেজের প্রিন্সিপালের কাছে ফোন দেয়। ফোনে কথা বলা শেষ হলে আরণ্যক জিজ্ঞেস করে, কি হয়েছে? কি বললো যা শুনে তুই রেগে গেলি? ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে ডেস্কের উপর ঘুষি মারে। আরণ্যক ধ্রুবকে বলে, ডেস্কে ঘুষি মারলে কি সব ঠিক হয়ে যাবে? ধ্রুব বলে,
ওরা আমার বোনকে সুস্থভাবে বাঁচতে দেবে না। আমার পিপিকে যেমন মেরে ফেলেছে, তেমন আমার বোনকেও মারার চিন্তা করছে। ওদের জন্য কলেজে বদলানো হলো, তাও পিছন ছাড়লো না, কুত্তার মতো পিছনে পড়ে আছে। কথাগুলো দাঁতে দাঁত চেপে বলে ধ্রুব। ধ্রুবের কথা শুনে আরণ্যক বুঝে গেল আসলে ঘটনা কি হয়েছে। আরণ্যক এবার রেগে গেল। তোকে আমি বলেছিলাম ওকে দেশের বাইরে পাঠিয়ে দে, তুই কি করলি? ওকে দেশেই রেখে দিলি। তুই কি বললি না আমার বোন আমার কাছে থাকবে? আমি আমার বোনকে ছেড়ে থাকতে পারবো না। যখন ওকে বিয়ে দিবি তখন কি ওর সাথে তুইও যাবি? আমি তোকে মোটেও আমার আর আমার বউয়ের সাথে তোকে রাখবো না। আমার বউয়ের সাথে সম্বন্ধে ফ্রি চাই না। ধ্রুব আরণ্যকের দিকে রাগে দৃষ্টিতে তাকায়। ধ্রুবের তাকানো দেখে আরণ্যক দ্বিগুণ রাগ নিয়ে ধ্রুবের দিকে তাকিয়ে বলে, একদম এভাবে তাকাবি না। আমি তোকে দেখে ভয় পাই না। মৃত্তিকার কিছু হলে তখন তুই আমাকে দেখে ভয় পাবি। আরণ্যকের শেষ কথাটা শুনে ধ্রুব গর্জে উঠে বলে, আমার বোনের কিচ্ছু হবে না, আমি কিছু হতে দিব না। বাড়ি গিয়ে মৃত্তিকার সাথে কথা বল, অফিসের কাজ বাদ দিয়ে যা, আর ও কি বলে আমাকে জানাবি। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ শেষে আসে বর্ষাকাল। গ্রীষ্মের প্রচণ্ড তাপে যখন প্রকৃতি, মানুষ, পশু পাখি দগ্ধ হয়ে ওঠে, তখন নেমে আসে অবিরাম বৃষ্টি। বর্ষাকালে যে কখন বৃষ্টি আসবে তা বলা মুশকিল। এই রোদ তো এই বৃষ্টি, এই একটু আগের রোদ ছিল আর এখন বৃষ্টি। জানালার কাছে বসে মৃত্তিকা একধানে বৃষ্টি পড়া দেখছে। হঠাৎ ফোনের আওয়াজে মৃত্তিকা ফোনের দিকে তাকিয়ে একটা নাম দেখে মুখে হাসি ফুটে ওঠে। ফোনটা ধরে কানের কাছে নিতেই গম্ভীর গলার কথা ভেসে আসে মৃত্তিকার কানে। মৃত্তিকা শুধু বলল। মৃত্তিকা বসার ঘরে গিয়ে দেখে ধ্রুব মাথা নিচু করে বসে আছে, আর ধ্রুবের পাশে বসে আছে মিসেস মিতালি আর আরশ। মৃত্তিকা ধ্রুবের কাছে গিয়ে বলে, কি বলবি বল, ডাকলি কেন? ধ্রুব মৃত্তিকার কথা শুনে মাথা তুলে একবার মৃত্তিকাকে দেখে জিজ্ঞেস করে, কলেজে কে এসেছিল? ধ্রুবের কথা শুনে আরশ ধ্রুবকে জিজ্ঞেস করে, কে এসেছিল ধ্রুব? ধ্রুব বাবার কথার উত্তর না দিয়ে মৃত্তিকাকে আবার জিজ্ঞেস করে, আমি কিছু জিজ্ঞাসা করেছি তোকে মৃত্তিকা, তুই বলবি না আমি বলবো? সবাই তাকিয়ে আছে মৃত্তিকার দিকে, কিন্তু মৃত্তিকা কোনো জবাব দিচ্ছে না। সে মেঝের দিকে তাকিয়ে আছে। মৃত্তিকার কোনো জবাব না পাওয়ায় ধ্রুব মৃত্তিকাকে ধমক দিল। ধ্রুবের ধমক শুনে মৃত্তিকা মৃদু কেঁপে উঠল। ধ্রুবকে ধমক দেওয়া শুনে মিতালি রেগে ধ্রুবকে বলল, ওকে ধমকানো বন্ধ কর। তুই নিজেও তো জানিস তুই বলতে পারছিস না। তুই বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। মৃত্তিকা এবার বলে ওঠে, মিস্টার অভিনব আর মিসেস দীপালির ছেলে প্রবণ এসেছিল। মৃত্তিকার কথা শুনে আরুষ আর মিতালি বলে ওঠে, কি? আরুষ কিছু বলতে চাইলে ধ্রুব কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মৃত্তিকাকে জিজ্ঞেস করে, এসে কি বলেছে সেটা বল, একটা কথাও যেন বাদ না পড়ে, আমি প্রত্যেকটা কথা শুনতে চাই। ধ্রুবের কথা শুনে মৃত্তিকা সব বলতে থাকে। মৃত্তিকার কথা শেষ হলে মৃত্তিকা বলে ওঠে, আমি পরে বলতে চেয়েছিলাম মামুনি, কিন্তু দাদাভাই তার আগেই। মৃত্তিকার কথাগুলো শুনে আরুষের কপালের রগ ফুলে উঠেছে। রাগে আরুষের চোখ লাল হয়ে উঠেছে। মিতালি আরুষের দিকে তাকিয়ে চোখের ইশারায় শান্ত হতে বলে। মিতালি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে, এই নিয়ে পরে কথা বলা যাবে, অনেক বেলা হয়েছে, কেউ এখনো দুপুরে খাবার খায়নি। চলো সবাই খেয়ে নেবে। মৃত্তিকা, ধ্রুব সকালে খেয়ে বের হয়েছিস, খেয়ে নিবি চল। আমি খাবার বাড়ছি, তাড়াতাড়ি চলে আস। কথাগুলো বলে মিতালি প্রস্থান করে রান্নাঘরের দিকে। ধ্রুব মৃত্তিকার দিকে তাকিয়ে বলে, চল খাবো, আমার ভীষণ খিদে পেয়েছে। মৃত্তিকা চলে গেলে খাবার টেবিলের কাছে মৃত্তিকা চলে যেতেই ধ্রুব তার বাবার পাশে বসে বলে, তুমি চিন্তা করো না বাবা, আমি মৃত্তিকার কিচ্ছু হতে দেব না। ধ্রুবর কথা শুনে আরুষ কিছু বলল না, শুধু ধ্রুবের হাতের উপর হাত রাখলো। আরুষ ব্যালকনির চেয়ারে বসে আছে। মিতালি পাশে এসে বসলো। আরুষ মিতালিকে দেখে বলল, পৃথিবী কত অদ্ভুত, তাই না মিতালি? আমরা যে জিনিসগুলো চাই না সেগুলো আমাদের সাথে হয়। আমি কখনো ভাবিনি আমার বোনের সাথে এমন কিছু হবে। ও কেন আত্মহত্যা করলো? আমরা ছিলাম তো ওর সাথে। ও আমাদের কথা না ভাবতো, মৃত্তিকার যে আসছিল তার কথা তো একবার ভাবতে পারতো, কিন্তু ও ভাবেনি। আরুষ কথাগুলো বলে চোখের কার্নিশে জমে জল মুছে ফেলল। মিতালি বলল, আমি কখনোই ভাবি আরশিয়া এমন একটা কাজ করতে পারে। আমি জানতাম ও খুব স্ট্রং, কিন্তু ও আমাকে ভুল প্রমাণিত করলো। একটু থেমে আবার বলল, জানো তো, মেয়ে মানুষ নিজের বরের পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না, সেখানে ওদের ভেতর এত ভালোবাসা, এত যত্ন।
কথাগুলো বলে থামলো মিতালি। কিছু বলতে যাবে তার আগেই আকস্মিক কিছু রান্নাঘর ভাঙার শব্দ কানে যেতেই মিতালির আর আরুষ একে অপরের দিকে তাকিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে রান্নাঘরের পানে ছুটল। রান্নাঘরে গিয়ে দেখে আরুষ মিতালি দুজনেই অবাক। মিতালি ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, মৃত্তিকা কি হয়েছে? চায়ের কাপ কিভাবে পড়লো? হাতে পায়ে লাগেনি তো? মৃত্তিকা অসহায় দৃষ্টিতে তার মামনির দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ না। আরুষ বলল, ওখান থেকে সরে এদিকে আয়, সাবধানে আয়, কাজ পড়ে আছে। মৃত্তিকা ওখান থেকে সরে গেল। মিতালি বলল, তোমরা গিয়ে সোফায় বসো, আমি চা নিয়ে আসছি। আরুষ মৃত্তিকার সোফায় বসে আছে। মিতালি চা নিয়ে এসে ধ্রুবকে ডাক দিল চায়ের জন্য। ধ্রুব আসলে মিতালি ধ্রুবকে চা দিয়ে নিজেও চা নিল। সবাই বসে বিকালে জলখাবার খাচ্ছে। আরুষ বলে ওঠে, মৃত্তিকা, 1 সপ্তাহ পর কিন্তু পরীক্ষা, প্রস্তুতি কেমন? ভালো মামা। ভালো করে পরীক্ষা দিবে, একদম চিন্তা করবে না। মৃত্তিকা মাথা নেড়ে সম্মতি জানায়। পড়ার টেবিলে বসে আছে মৃত্তিকা। 1 সপ্তাহ পর তার পরীক্ষা, অথচ তার পড়ার প্রতি কোনো মনোযোগ নেই। সে আরণ্যকের কথা চিন্তা করছে। আবার যখনই তার পরীক্ষার কথা মনে পড়ছে, আরণ্যকে মনে মনে হাজার গালি দিচ্ছে। এবার সে মৃত্তিকার নিজের উপরই প্রচুর রাগ হলো। সে কেন আরণ্যকের কথা এত চিন্তা করছে? সে তো এই লোকটাকে সহ্য করতে পারে না। ফোনের আওয়াজে বিরক্তি নিয়ে ফোনের কাছে গেল মৃত্তিকা। ফোন নিয়ে দেখে অচেনা একটা নাম্বার থেকে ফোন আসছে। ধরবে কি ধরবে না এই চিন্তা করতে করতে ফোনটা কেটে গেল। আবার ফোনটা আসতে ফোনটা ধরে কানের কাছে নেয় মৃত্তিকা। কানের কাছে নিতেই ওপাশ গলার আওয়াজ শুনে বুঝতে দেরি হলো না কে ফোন দিয়েছে। মৃত্তিকা ফোনের ওপাশের ব্যক্তির প্রশ্নের জবাব না দিয়ে জিজ্ঞেস করে, আমার নাম্বার কোথা থেকে পেলেন? ওপাশ থেকে আরণ্যক বলে ওঠে, নিজের হবু বউয়ের নাম্বার যদি আমার কাছে না থাকে আমি ভালো বর হব কি করে? মৃত্তিকা বলে ওঠে, আমি আপনার বউ না, আমি আপনাকে বিয়ে করব না। সেটা তো সময়ই বলবে কে কার বউ কে কার বর, বুঝেছো? মৃত্তিকা বলে, 1 সপ্তাহ পর আমার পরীক্ষা, আশা করি আপনি আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। এই বলে ফোন কেটে দেয় মৃত্তিকা। ফোন রাখতেই একটা মেসেজ আসে। বউ আমার দুঃখ বোঝে না। মেসেজটা পড়ে নিজের অজান্তেই হেসে ফেলে। দেখতে দেখতে কেটে গেছে 1 মাস। আজ মৃত্তিকার শেষ পরীক্ষা। আজ পরীক্ষা শেষ হলে মৃত্তিকার কলেজ জীবনের সমাপ্তি ঘটবে। পরীক্ষার শুরু থেকে শেষ অবধি ধ্রুব এসেছে মৃত্তিকার সাথে। তবে পরীক্ষার প্রথম দিন আরুষও এসেছিল। তারপর থেকে আরুষ আসতে চাইলেও মৃত্তিকা আসতে দেয়নি। ধ্রুব মৃত্তিকাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। মৃত্তিকা চলে গেল পরীক্ষা হলের ভেতর। ঘড়িতে 12:50। সূর্যিমামা মাথার উপর। সূর্যিমামার উত্তাপ চারদিকে ছড়িয়ে পড়েছে। এই রোদের মধ্যে পরীক্ষার হলের বাইরে চাকত পাখির ন্যায় আরণ্যক অপেক্ষা করছে তার প্রেয়সীর জন্য। যেখানে এই রোদে মানুষের চোখে মুখে ক্লান্তের ছাপ, সেখানে আরণ্যকের চোখ মুখে প্রেয়সীকে দেখার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। নেই কোনো বিরক্তি। পরীক্ষার শেষ প্রহরের বেল বেজে গেছে। একে একে সব শিক্ষার্থীরা বের হয়ে আসছে পরীক্ষার হল থেকে। আরণ্যক ভিড় থেকে দূরে দাঁড়িয়ে আছে, গাড়ি রাখা অন্য জায়গায়। ভিড় কমার কিছুক্ষণ পর বের হয়ে আসে মৃত্তিকা। পরীক্ষার কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে কাউকে খুঁজছে। তার থেকে দূরে দাঁড়িয়ে আছে সাদা শার্ট, জিন্স, ঘড়ি পরিহিত এক যুবক। মৃত্তিকা যুবকটি ভালো করে দেখে বুঝতে পারল এ আর কেউ নয়, আরণ্যক। মৃত্তিকা আরণ্যকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদে আরণ্যকের ফর্সা মুখে লাল বর্ণ ধারণ করেছে, অথচ এতে তার জন্য কোনো মাথা ব্যথাই নেই। এতে মৃত্তিকা আরণ্যকের দিকে তাকিয়ে ভাবছে, এই লোকটা কি সত্যি পাগল? এই গরমের মধ্যে সে কেন দাঁড়িয়ে থাকবে? কার জন্য দাঁড়িয়ে আছে? আমার জন্য? কিন্তু কেন? আমি তো চাই না এই লোকটা আমার উপর দুর্বল হোক, তাও কেন? মৃত্তিকাকে একভাবে তাকিয়ে থাকতে দেখে আরণ্যক মুচকি হেসে রাতের ইশারায় মৃত্তিকাকে আসতে বলে। মৃত্তিকা নিজের চিন্তাগুলোকে পাশে রেখে আরণ্যকের দিকে এগিয়ে গেল। মৃত্তিকা আসতেই আরণ্যক মৃত্তিকার হাতে একটি ঠান্ডা জলের বোতল এগিয়ে দিয়ে বলে, নাও এটা নিয়ে পান করো, তারপর তোমার সব প্রশ্নের জবাব দিচ্ছি। মৃত্তিকা জলের বোতল না নিয়ে আরণ্যকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃত্তিকা তাকানো থাকা দেখে বলে, আজকে আমাকে একটু বেশি সুন্দর লাগছে মৃত্তিকা। মৃত্তিকা আরণ্যকের কথার পাত্তা না দিয়ে আরণ্যকের হাত থেকে জলের বোতল নিয়ে জল পান করে নিল। মৃত্তিকার জল পান শেষ হলে আরণ্যক মৃত্তিকার দিকে তাকিয়ে বলে, এখন তোমার প্রশ্নের উত্তর দেই। ধ্রুব ব্যস্ত, তাই আসতে পারিনি। মৃত্তিকা আরণ্যকের দিকে তাকিয়ে বলে, আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি? ওমা, আমি আসলেই তো জিজ্ঞেস করো দাদা ভাই কই, তাই আগের থেকেই বলে দিলাম। এদের কথার মাঝেই এক অর্ধবয়স্ক ব্যক্তি এসে মৃত্তিকাকে উদ্দেশ্য করে বলে, আরে তুমি মৃত্তিকা তাই না?
ব্যক্তিটির কথা শুনে আরণ্যক মৃত্তিকা দুজনের ভুরু কুঁচকে ব্যক্তিটির দিকে তাকায়। ব্যক্তিটি আবার জিজ্ঞেস করলে মৃত্তিকা বলে, হ্যাঁ আমি মৃত্তিকা। আপনি কে? আপনাকে চিনতে পারলাম না তো। আমি তোমার বাবার ছোট ভাই অভিক চ্যাটার্জি। যখন দেখেছিলাম তখন কত ছোট ছিলে। কথাগুলো বলে থামে অভিক। মৃত্তিকা চুপচাপ শুনছে, আরণ্যক কিছু বলছে না। অভিক কিছুক্ষণ পর আবার বলতে শুরু করে, তুমি একদম তোমার মায়ের মতো হয়েছ। তোমার বাবা দাদা মা তোমার কথা অনেক বলে। অভিক আর কিছু বলতে যাবে তার আগেই মৃত্তিকা বলে ওঠে, সরি আঙ্কেল, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মা মারা গেছেন আর আমার বাবাও নেই। অভিক বলে, বাবা একটা ভুল করেছে তাই বলে এভাবে বলো না। সে একটা ভুল করেছে মানছি, কিন্তু তার তো এখন বয়স হচ্ছে। তার তো ইচ্ছে করে তার সব ছেলে মেয়েকে নিয়ে একসাথে থাকতে। আরণ্যক এতক্ষণ চুপ থাকলেও এবার বলে ওঠে, আপনি কি দালালি করতে এসেছেন? আপনাদের তো দেখি দালালের গোষ্ঠী। মৃত্তিকা আপনাদের কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না, তাও কেন আপনারা পেছনে পড়ে আছেন? এরপর যদি আমি আপনাদের কাউকে আমার স্ত্রীর আশেপাশে দেখি, তাহলে আমি আপনাদের নামে কেস করতে বাধ্য হব। আর একটা কথা, ওর দাদা ধ্রুব, কোনো প্রণব না। কথাগুলো বলে মৃত্তিকার হাত ধরে গাড়িতে বসিয়ে দেয় আরণ্যক। অভিক কথাগুলো শুনছিল। তার বলার মতো কোনো কথা সে খুঁজে পায়নি। কি বলবে সে? তার দাদার কাছে ফিরে যেতে, যে কিনা আরেকটা বিয়ে করেছিল সন্তানের আশায়? অভিকের সামনে দিয়ে গাড়িতে করে চলে যায়। অভিক শুধু ফ্যাল করে তাকিয়ে দেখলো। ওরা চলে যেতে আড়াল থেকে বের হয়ে আসলো অভিনব। সে পাঠিয়েছিল অভিককে, যদি সে বোঝাতে পারে, কিন্তু না, ফলাফল শূন্য। অভিক অভিনবের সামনে গিয়ে বলে, তুমি যা করছো তার জন্য এগুলো ঠিকই আছে। ওকে বিরক্ত করবে না, ওকে ওর মতো থাকতে দাও। তুমি তো সন্তানের আশায় বিয়ে করেছিলে। তোমার 3টে সন্তানের মধ্যে একটা না থাকলে কিচ্ছু হবে না। তুমি দুইজনকে নিয়ে শান্তিতে থাকো, আর আমাকে এর মধ্যে আর জড়িও না। আসছি। কথাগুলো এক নাগাড়ে বলে চলে যায় অভিক। অভিনবের ভাইয়ের কথাগুলো শুনে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে চলে যায় নিজ বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চলছে আপন গতিতে, কারোর মুখে কোনো কথা নেই। দুজনেই যেন নীরবতা পালনের খেলায় নেমেছে। মৃত্তিকা নীরব ভেঙে বলে ওঠে, ধন্যবাদ। আরণ্যক মৃত্তিকার মুখ থেকে ধন্যবাদ শুনে ভুরুকুচকে মৃত্তিকার পানে তাকিয়ে জিজ্ঞেস করে, কেন? আমাকে প্রোটেক্ট করার জন্য। আরণ্যক মুখে হাসি টেনে বলে, এসব উন্মাদের থেকে বাঁচানো আমার দায়িত্ব মৃত্যু। আরণ্যকের মুখ থেকে মৃত্তিকা নামটা শুনে কেমন অদ্ভুত লাগলো মৃত্তিকার। কেউ তাকে এই নামে ডাকেনি। মৃত্তিকার কিছু না বলে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। আরণ্যকও গাড়ি চালানোয় মন দিল। আকস্মিক মৃত্তিকা চেঁচিয়ে গাড়ি থামাতে বলে। আকস্মিক মৃত্তিকার এমন চেঁচানোতে আরণ্যক গাড়ি থামিয়ে ভয়ার্ত কণ্ঠে মৃত্তিকাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? মৃত্তিকা উৎফুল্ল হয়ে জানালা দিয়ে হাত বাড়িয়ে বলে, ওই দেখুন বুড়ির চুল, আমি বুড়ির চুল খাবো। অসহায় চেহারা নিয়ে আরণ্যককে বলে। আরণ্যক মৃত্তিকার মুখভঙ্গি দেখে হেসে ফেলে। আরণ্যক বলে, তুমি এজন্য এইভাবে চেঁচিয়ে উঠলে? আমি ভেবেছিলাম কি না কি হয়েছে। মৃত্তিকার এবার কিছু মনে পড়তেই বলে, আর শুনুন না, আমার কাছে না টাকা নেই, আপনি আমাকে এখন কিনে দিন, তারপর আমি আপনাকে টাকা দিয়ে দিব। আরণ্যক কিছু না বলে গাড়ি থেকে নেমে বুড়ির চুল আনতে চলে গেল। কিছুক্ষণ পর আরণ্যক বুড়ির চুলগুলো এনে মৃত্তিকার দিকে এগিয়ে দিল। মৃত্তিকা আপন মনে খেতে লাগলো। খেতে খেতে আরণ্যককে জিজ্ঞেস করলো, আপনি খাবেন? আরণ্যক একটা বাঁকা হাসি দিল, যা মৃত্তিকা দেখলো না। আরণ্যক বলে, আমি কি করে খাবো বলো? আমি তো ড্রাইভিং করছি, এভাবে তো খেতে পারবো না। মৃত্তিকা কিছু না ভেবে আরণ্যকের মুখের সামনে বুড়ির চুল ধরল। আরণ্যক মনের শান্তিতে প্রেয়সীর হাতের বুড়ির চুল খেতে লাগলো, যা সে কোনোদিন খায়নি। খাবে কি করে? সে তো এসব পছন্দ করে না, তাও প্রেয়সীর মন পাওয়ার জন্য কিনলো আর খাচ্ছেও। প্রকৃতির সৌন্দর্য অপরূপ, বিশেষ করে রাতের প্রকৃতির সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। সব কালো জিনিসই খারাপ নয়। রাতের অন্ধকার কালো হতে পারে, কিন্তু তার সৌন্দর্যও কখনো কখনো তুলনাহীন। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো চিন্তা করছে মৃত্তিকা। ফোনের শব্দে মৃত্তিকা ব্যালকনি থেকে ঘরে এসে ফোনটা হাতে নিল। ফোনের উপর আরণ্যক নামটা জলজল করছে। ফোনটা রিসিভ করে কানের কাছে নিয়ে আবার ব্যালকনিতে চলে যায়। আরণ্যক বলে, কি করছো? ফোন দিলেন যে, কোনো দরকার বুঝি? নিস্তব্ধ এই রাতে আমি জেগে আছি ওই জোনাকির মতো। দেখছি আমি ওই দূরে তারা ভরা আসমানের শশী। এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত। কথাগুলো বলে থামে আরণ্যক। আরণ্যকের কথা শুনে মৃত্তিকা বলে, এটা কি আমার প্রশ্নের উত্তর? আর আপনার কিসের এত দুঃখ?
আমার প্রেয়সী আমাকে পাত্তা দেয় না। প্রেয়সী পাত্তা না দিলে অন্য কাউকে পটান। আমি এক পুরুষে আসক্ত নারী এক নারীতে আসক্ত পুরুষ। বাজে বুদ্ধি আমাকে দিবে না। কতজনকে তো দেখলাম এক নারীতে আসক্ত। একজনের মতো সবাইকে ভাববে না। তোমার মামা কি চলে গেছে? জিজ্ঞেস করে মৃত্তিকাকে। না, তবে বিশ্বাস করতে খুব ভয় করে। আমাকে একবার বিশ্বাস করে দেখো মৃত্তিকা, ঠকবে না। মৃত্তিকা কিছুক্ষণ চুপ থেকে বলে, রাখছি। কথাটি বলে ফোনটা রেখে দেয় মৃত্তিকা। আরণ্যক ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা রেখে আকাশের পানে তাকিয়ে রইল। মৃত্তিকা ফোনটা কেটে দিয়ে চোখের কোণে জল মুছে ঘুমানোর উদ্দেশ্যে ঘরে চলে গেল। নতুন এক সকালের শুরু। চারদিকে পাখির কিচিরমিচির ও ঝিরিঝিরি বাতাসের পরিবেশে এক অন্যরকম আনন্দ দিয়ে যায়। সূর্য ওঠার সাথে সাথে মানুষের আনাগোনা বাড়তে থাকে। সূর্যের আলো চোখে পড়তে মৃত্তিকা চোখ কুঁচকে আসে। ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ঘুম থেকে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সকালের খাবারের জন্য বসে আছে ধ্রুব। আরুষ টেবিলে বসে খাবারের কাগজ পড়ছে। ধ্রুব বসে বসে ফোন দেখছে। মিতালি রান্নাঘরে সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে মৃত্তিকা নিচে এসে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর মিতালির সাথে সকালের নাস্তা নিয়ে টেবিলে বসে পড়ল। ধ্রুব মৃত্তিকার দিকে তাকিয়ে বলে, এইচএসসি পরীক্ষা তো শেষ, এবার ক্রসিংয়ে তো ভর্তি হতে হবে। ওখানেই ভর্তি করে দেব নাকি বাইরে পড়তে যাবি? এখানে পড়বো দাদা ভাই, বাইরে পড়তে চাই না। আচ্ছা, তাহলে এখানে কোচিং সেন্টারে ভর্তি করে দিব। কথাগুলো বলেই খেতে মন দিল ধ্রুব। মিতালি এবার বলল, ধ্রুব, আরণ্যকের কোথায় রে? অনেকদিন আমাদের বাড়িতে আসে না, আগে তো প্রায় আসতো। মিতালির কথা শুনে ধ্রুব একবার মৃত্তিকার পানে তাকিয়ে দেখে মৃত্তিকার মুখটা কেমন হয়ে গেছে। আরণ্যকের কথা শুনে মৃত্তিকার কালকে রাতের কথাগুলো মনে পড়ল। ধ্রুব কিছু বুঝতে পেরে বলল, এখানে ওর কোনো কাজ নেই মা, ওর কাজে এখানে আসতো। যে কাজ আগেই বাড়িতে এসে করত, সেই কাজ এখন ওই বাড়িতে না আসলেও হয়ে যায়। তবে চিন্তা করো, 2-1 বেলার মধ্যে আবার আসবে। কথাগুলো শুনে মৃত্তিকা ধ্রুবের পানে তাকালো। মৃত্তিকা কিছু না বলে বসে রইল। মিতালি বলল, কি এমন কাজে আসতো? তুমি বুঝবে না, আসছি বলে ধ্রুব অফিসের উদ্দেশ্যে রওনা দিল। মৃত্তিকাকে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে মা? কি হয়েছে? খাচ্ছিস না কেন? মামার কথা শুনে মৃত্তিকা বলে, আর ইচ্ছা করছে না মামা। মিতালি বলে, এবার কিন্তু আমার কাছে মার খাবি মৃত্তিকা। কি হয়েছে বলতো, খাচ্ছিস না কেন? কিছু না মামুনি, পেট ভরে গেছে। কথাগুলো বলে মৃত্তিকা উপরে নিজের ঘরে গেল। আরুষ মিতালিকে বলল, থাক, জোর করো না। কথাটা বলে নিজের রুমে চলে গেল আরুষ। মিতালিও দুপুরের রান্নার জন্য রান্নাঘরের পানে চলে গেল। ফোনের রিংয়ের আওয়াজ হতে ফাইল হতে মোবাইলের পানে তাকায় আরণ্যক। ধ্রুবের নাম্বার দেখে ভাঁজ পড়ল আরণ্যকের ললাটে। ফোনটা ধরে কানের কাছে নিয়ে বলে, কি করছিস? অফিসে আছি, কাজ করছি। ধ্রুব অবাক স্বরে বলে, সত্যি তুই অফিসে কাজ করছিস? ন্যাকামি করবি না মেয়েদের মতো। বিরক্তি নিয়ে বলে আরণ্যক, ন্যাকামি কোথায় করলাম? তুই তো আমার অফিসে এসে আবার মাথা খাস সে সময়, তাই বললাম। ভালো লাগছে না কিছু ধ্রুব। কেন, কি হয়েছে? কিছু না, তুই ফোন দিলি কোনো দরকার? না, মা সকালে তোর কথা বলছিল, তুই অনেকদিন আসিস না। তোর বোন বলে না আমার কথা? আরণ্যকের কথায় ধ্রুব কিছু বলে না। সে চুপ করে থাকে। কি বলবে? সে তো জানে আরণ্যক মৃত্তিকাকে ঠিক কতটা ভালোবাসে। ধ্রুবের নীরবতা পালন করাই বুঝে যায় আরণ্যক। আরণ্যক আর কিছু না বলে রাখছি বলে ফোন কেটে দেয়। মৃত্তিকা মিতালির সোফায় বসে পপকর্ন খাচ্ছে আর সাথে মুভি দেখছে। হঠাৎ কলিং বেলের আওয়াজে বিরক্ত নিয়ে মিতালি বলে, এই অবেলায় কে এলো? তোর মামা তো এখন আসবে না। সে তো বললেন বন্ধুদের সাথে গেছে, সন্ধ্যার আগে আসবে না। মৃত্তিকা বলে। দরজা খুলে দিতে ধ্রুব মৃত্তিকার মাথায় একটা গাঁট্টা মারে। মৃত্তিকা চেঁচিয়ে বলে, ব্যথা লাগে, এভাবে মারবি না মাথায়। ধ্রুব মৃত্তিকার কথায় পাত্তা না দিয়ে ভেতরে চলে যায়। মিতালি ছেলেকে এই অবেলায় আসতে দেখে চিন্তিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে ধ্রুব? শরীর খারাপ লাগছে? তুই এই অবেলায় বাড়ি এলি যে? কিছু হয়নি, কাজ শেষ হয়ে গেছে তাই চলে এলাম। আচ্ছা তোমরা থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে ধ্রুব বলল, মা, আমি অফিসের কাজে সিলেটে যাচ্ছি,
কবে যাচ্ছিস? পরশু। ও আচ্ছা। ধ্রুব মৃত্তিকাকে উদ্দেশ্য করে বলে, তোর প্রয়োজনীয় জামা কাপড় গুছিয়ে রাখিস। কেন? তুইও যাচ্ছিস তাই? তোর কাজের জায়গায় আমি কেন যাব? আমি কি করব গিয়ে? তোর কাজের জায়গায় গিয়ে কি করবে? মিতালি জিজ্ঞেস করে ধ্রুবকে। ধ্রুব সোফায় হেলান দিয়ে বলে, অরণ্য যাচ্ছে মা। আরণ্যকে যাওয়ার কথা শুনে মিতালি খুশিতে ডগমগ হয়ে বলে, ও তাহলে যাক, সমস্যা কি? মৃত্তিকা মিতালির কথা শুনে খুব একটা অবাক হয়নি, কারণ সে জানত আরণ্যকের কথা শুনে মিতালি কেন আরুষও বলবে যা মৃত্তিকা। মিতালির কথা শুনে মৃত্তিকা হতাশ হয়ে শ্বাস ফেলল। মৃত্তিকা নিজেই বলল, আমি যাব না, তুই যা। মিতালি বলল, আরে তোর পরীক্ষা তো শেষ, গিয়ে ঘুরে আয়। আর তোর তো সিলেটে যাওয়ার ইচ্ছে ছিল। ধ্রুব মৃত্তিকার কথার কোনো পাত্তা দেয় না। মৃত্তিকা কথায় কোনো জবাব না পেয়ে বুঝে গেল তাকে যেতেই হবে। মৃত্তিকা রেগে ঘরে চলে গেল। মৃত্তিকা যাওয়ার পানে তাকিয়ে ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল। মিতালি ধ্রুবকে বলল, ও যখন যেতে চাচ্ছে না থাক। ধ্রুব মাকেও কোনো পাত্তা না দিয়ে উঠে গেল। মিতালি ধ্রুবের যাওয়ার পানে তাকিয়ে রইল। ড্রাইভিং করছে আরণ্যক, তার পাশে বসে আছে ধ্রুব। মৃত্তিকা পেছনের সিটে বসে বাইরের দৃশ্য উপভোগ করছে। আরণ্যক ড্রাইভিং করার অন্তর অন্তর মৃত্তিকাকে দেখছে। হঠাৎ মৃত্তিকার সামনের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। চোখে চোখ পড়তে মৃত্তিকা অন্যদিকে তাকালো। আরণ্যক মুস্কি হেসে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানোয় মন দিল। বসে থাকতে থাকতে মৃত্তিকার কখন ঘুমিয়ে পড়ছে তা ঠিক পায়নি। মৃত্তিকা কখন ঘুম ভাঙে তখন মৃত্তিকা আরণ্যকের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। মৃত্তিকার ঘুম ভাঙতেই তাড়াতাড়ি আরণ্যকের থেকে দূরে সরে আসে। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করার পর তাদের গন্তব্যে পৌঁছে যায়। মৃত্তিকার অবস্থা একেবারেই খারাপ। মৃত্তিকার চোখে মুখে ক্লান্তির ছাপ। হোটেলে চেকিং করে যে যার রুমে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সবাই বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে গল্প করছে। ধ্রুব ও মৃত্তিকা আরণ্যকের উদ্দেশ্যে বলে, কাল আমার মিটিং আছে সকালে, আসতে দেরি হবে। অরণ্য, তুই মৃত্তিকাকে নিয়ে এদিক ওদিক ঘুরে আসিস। দাদা ভাই, আমার ভীষণ ক্লান্ত লাগছে, আমি ঘুমোতে যাচ্ছি, বাই। কথাগুলো বলে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। ধ্রুব আরণ্যকে উদ্দেশ্য করে বলে, তুই নিশ্চয় জানিস এখানে আমি তোকে আর মৃত্তিকাকে কেন এনেছি। এরপর আমাকে কিছু বলতে পারবি না। আমি কিন্তু তোদের যথেষ্ট সুযোগ করে দিচ্ছি। কথা শোনাচ্ছিস? ধ্রুব বুড়ো কুচকে আরণ্যকের দিকে তাকালো। আরণ্যক বলল, এমন তাকাচ্ছিস কেন? আমি তোর বোনকে যত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো তুই তো অত তাড়াতাড়ি মামা হতে পারবি। তোর ইচ্ছে করে না কেউ তোকে মামা বলে ডাকুক? তুই তাকে চকলেট কিনে দিবি, কোলে নিবি। আর কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব উঠে চলে যায়। যাওয়ার আগে আরণ্যকে উদ্দেশ্য করে বলে, অসভ্য। ধ্রুবের যাওয়ার পানে তাকিয়ে আরণ্যক দীর্ঘশ্বাস ফেলে বলে, এরা ভাই বোন দুটোই অদ্ভুত, সত্যি কথা বললেই গালাগাল করে। একটি পাথরের উপরে বসে জলের ভেতর দুপা ডুবিয়ে বসে আছে। তার পাশে বসে আছে আরণ্যক। মৃত্তিকা আরণ্যককে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? আপনার তো মিটিং নেই তাহলে? আমি জীবনেও সিলেট আসিনি, তাই ঘুরতে এসেছি। ও মৃত্তিকা, আমাকে একটু ভালোবাসবে? বেশি ভালোবাসতে হবে না, শুধু একটু। আকুতি ভরা কণ্ঠে বলে আরণ্যক। মৃত্তিকা কিছুক্ষণ চুপ থেকে বলে, জানেন একটা মেয়ের জীবনে সবচাইতে বড় পাওয়া কি? একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন বিশ্বস্ত পুরুষ, যে মৃত্যু অবধি পাশে থাকবে, যে সমাজের নিয়মে বদলাবে না, যে সৃষ্টিকর্তার নিয়মে ভালোবাসবে। প্রত্যেকটা মেয়ে চায় তার বাবার মতো কেউ একজন আসুক। কিন্তু কি অদ্ভুত দেখুন, যে মানুষটার মাধ্যমে আমি পুরুষ মানুষকে বিশ্বাস করব, সেই মানুষটার জন্য পুরুষ জাতিকে বিশ্বাস করতে আমার খুব ভয় হয়। আমার মনে হয় আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু পারি না। কথাগুলো বলে থামে মৃত্তিকা। মৃত্তিকার চোখ জলে ভর্তি। মৃত্তিকার চোখের জল দেখে আরণ্যকের বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। আরণ্যক মৃত্তিকার কাছ থেকে উঠে একটু দূরে চলে গেল। কিছুক্ষণ পর আরণ্যক এসে মৃত্তিকার দিকে হাত বাড়িয়ে বলে, চলো হোটেলে যাই, ধ্রুব এতক্ষণে চলে এসেছে। মৃত্তিকার আরণ্যক হাতে হাত রেখে উঠে পড়ে বসা থেকে। গাড়ি চলছে নিজ গন্তব্যে। মৃত্তিকা আরণ্যককে হঠাৎ করে বলে, একটু শান্ত নির্জন জায়গায় আমাকে নিয়ে যাবেন প্লিজ। আরণ্যক মৃত্তিকার পানে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দেয়। কিছুক্ষণ পর আরণ্যক একটা নির্জন জায়গায় গাড়ি থামায়। মৃত্তিকা গাড়িতে হেলান দিয়ে বলে, আমি কিছু কথা বলবো আপনাকে, আপনি কাউকে বলবেন না। কাউকে বলতে যে ধ্রুবকে বুঝিয়েছে, আরণ্যক তা ঢের বুঝেছে। আরণ্যক বলল, বলো। আমি একটা শান্ত জীবন চাই, একদম জলের মতো শীতল, কাচের মতো স্বচ্ছ, যেখানে শান্তি থাকবে,
আমার অতীতের কোনো ছায়া থাকবে না। আমি চাই না আমার অতীত ওই বিষাক্ত মানুষগুলো আমার সামনে আসুক, কিন্তু ওরা আসলে আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমি স্বাভাবিক হতে পারি না অরণ্যক, আমার ভীষণ কষ্ট হয়। কথাগুলো বলতে বলতে কান্না করে মৃত্তিকা। মৃত্তিকার কান্না করা দেখে আরণ্যক মৃত্তিকাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। আরণ্যক মৃত্তিকাকে শান্ত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর মৃত্তিকা নিজেকে সামলে নিয়ে আরণ্যকের থেকে দূরে সরে আসে। নিজেকে ঠিক করে মৃত্তিকা বলে, চলুন, অনেক দেরি হয়ে গেছে। ধ্রুব মিটিং শেষ করে হোটেলে এসেছে। মৃত্তিকা ধ্রুবের হোটেল রুমেই বসেছিল। মৃত্তিকাকে দেখে ধ্রুব বলে, কি রে তুই এখানে? না ভাই, আমি বাড়ি যাব, আমার এখানে একটুও থাকতে ইচ্ছে করছে না। ধ্রুব মৃত্তিকার পাশে বসে বলে, কি হয়েছে, চোখ ফুলেছে কেন? অ্যালার্জি। হঠাৎ ফোনের রিংয়ের আওয়াজে মৃত্তিকা ভয় পেয়ে যায়। ধ্রুব মৃত্তিকার দিকে ভালো করে লক্ষ্য করে বলে, কে ফোন দিচ্ছে? মিসেস দীপালি। কেন, নাম্বার কোথা থেকে পেলো? ওনাদের যে কথা সেই জন্য ফোন দিয়েছে, আর কোথা থেকে পেয়েছে আমি জানি না। কথাগুলো বলেই কান্না করে দেয় মৃত্তিকা। ধ্রুব দুহাতে মৃত্তিকার মুখ নিয়ে বলে, কান্না কেন করছিস? আমি আছি তো। আচ্ছা চল, আমরা কালকেই চলে যাব। মৃত্তিকা মাথা নাড়ালো। ধ্রুব মৃত্তিকার ফোন নিয়ে ফোনটা সুইচ অফ করে দেয়। ইতিমধ্যে রুমে প্রবেশ করে আরণ্যক। মৃত্তিকাকে দেখে আরণ্যক বলে, তোর বোন কি কান্নায় প্রতিযোগিতায় নেমেছে? ধ্রুব আরণ্যকের কথায় কোনো পাত্তা না দিয়ে বলে, কাল আমরা ব্রেক করছি। কেন? কাজ শেষ তাই। তোরা যা, আবার এখানে কিছু কাজ আছে, আমি পরশু যাব। ঠিক আছে। কথাটা বলে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। মৃত্তিকা আরণ্যকের পানে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করে, আপনার এখানে কি কাজ? আরণ্যক মৃত্তিকার দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, সিলেট খুব ভালো লেগেছে, তাই ভাবলাম এখানে একটা মেয়েকে বিয়ে করি, তাই কালকে মেয়ে খুঁজবো। ও। বিমানবন্দরে প্লেনের অপেক্ষায় বসে আছে মৃত্তিকা, ধ্রুব। সিলেটে আসার সময় গাড়ি নিয়ে আসলেও আরণ্যকের জন্য গাড়ি রেখে ওরা ফ্লাইটে যাচ্ছে। যদিও আরণ্যক গাড়ি নিয়ে আসতে বলেছিল, তাও ধ্রুব রাজি হয়নি। ফ্লাইটের ঘোষণা দিলে মৃত্তিকা ধ্রুব ফ্লাইটে উঠে পড়ে। বাড়ির কলিং বেলের আওয়াজে মিতালি দরজা খুলে দেয়। মৃত্তিকা ধ্রুবকে দেখে বলে, তোরা এত তাড়াতাড়ি? তোদের তো কাল আসার কথা ছিল। এমনি মামুনি, ভালো লাগছিল না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। ধ্রুব বলে। সময় গড়িয়েছে অনেকটা। মৃত্তিকাকে কোচিং সেন্টারে ভর্তি করে দিয়েছে ধ্রুব। বেঞ্চে বসে আছে মৃত্তিকা। হঠাৎ একটা ছেলে এসে মৃত্তিকার পাশে বসলে মৃত্তিকা ভরকে উঠল। ছেলেটা বসার কিছুক্ষণ পর মৃত্তিকাকে বলে, হাই, আমি প্রণয়। তুমি? মৃত্তিকা। ও, সুন্দর নাম। নামটা খুব আনকমন। মৃত্তিকা অল্প হেসে একটু সরে বসলো। প্রণয় তা বুঝতে পেরে হেসে ফেলল। ক্লাস শেষে দাঁড়িয়ে আছে মৃত্তিকা। মৃত্তিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রণয় এগিয়ে এসে বলে, মৃত্তিকা, দাঁড়িয়ে আছো যে? আমার দাদা আসবে। কথাটা বলতে বলতে আরণ্যক গাড়ি নিয়ে হাজির হলো। আরণ্যক মৃত্তিকার পাশে অন্য একটা ছেলেকে দেখে ভুরুকুচকে তাকায় দুজনের পানে। মৃত্তিকা গাড়িতে আরণ্যকে দেখে শ্বাস ফেলে প্রণয়কে বাই বলে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসতে আরণ্যক গাড়ি চালাতে শুরু করলো। আরণ্যক মৃত্তিকাকে জিজ্ঞেস করলো, ছেলেটাকে? প্রণয়। বাহ, নামও জানো দেখছি। নম্বর চেয়েছে বুঝি? না। নম্বর চাইলেও দেবে না। কেন দিব না? এসব ছেলেরা ভালো হয় না, নাম্বার নিয়ে বিরক্ত করবে তোমাকে। সবাইকে নিজের মতো ভাববেন না অরণ্যক দাদা। হঠাৎ ব্রেক মারায় মৃত্তিকার সামনের দিকে ঝুঁকে পড়ল। আরণ্যক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মৃত্তিকার দিকে। মৃত্তিকা বুঝেও না বোঝার ভান করে বলে, এভাবে গাড়ি থামায় কে? এভাবে আমার দিকে তাকাবেন না। তোমার কোন জন্মের দাদা লাগি আমি মেয়ে? আপনি কালকে বললেন আপনাকে যেন সম্মান করি, মুখে মুখে তর্ক না করি। আর একবার দাদা বলে ডাকলে মেরে বালু চাপা দিয়ে দেব। আমি বলবো আপনি আমার দাদার বন্ধু হন, সেহেতু সত্যি আপনাকে আমার সম্মান করা উচিত। একটা থাপ্পড় দিয়ে গাড়ি থেকে ফেলে দেব। আপনার কি ধারণা আমার দাদা ভাই আপনাকে ছেড়ে দেবে? গাড়ি চালান তো আমার ভীষণ খিদে পেয়েছে। মৃত্তিকার কথা শুনে আরণ্যক গাড়িতে চাবি ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করলো, কেন, খেয়ে আসুনি? আমি খেয়ে এসেছি 9টায়, এখন 1টা বাজবে। কথা বলার মাঝে মাঝে হঠাৎ খেয়াল করে এটা মৃত্তিকার বাড়ির রাস্তা না। মৃত্তিকা বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরণ্যক কোনো উত্তর দেয় না। মৃত্তিকা আবার জিজ্ঞেস করলে আরণ্যক ধমক দেয় মৃত্তিকাকে। মৃত্তিকা চুপ হয়ে যায়। কিছুক্ষণ বাদে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় আরণ্যক। গাড়ি থেকে নেমে মৃত্তিকাকে নামতে বলে। মৃত্তিকা কোনো কথা ব্যয় না করে গাড়ি থেকে নেমে পড়ে। আরণ্যকের পিছু পিছু রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। আরণ্যক 2 প্লেট বিরিয়ানি অর্ডার করে। কিছুক্ষণ পর বিরিয়ানি আসলে আরণ্যক মৃত্তিকাকে খেতে বলে, নিজেও খেতে শুরু করলো। মৃত্তিকা কোনো কথা না বলে খেতে শুরু করলো। 2 তলা বিশিষ্ট একটি বাড়ির সামনে গাড়ি থামালো আরণ্যক। আরণ্যক গাড়ি থেকে নেমে মৃত্তিকার দরজা খুলে বের হয়ে আসার জন্য বলে।
মৃত্তিকা বের হয়ে আসে। মৃত্তিকা বের হতেই আরণ্যক মৃত্তিকার হাত ধরে বাড়ির ভেতরের দিকে অগ্রসর হতে লাগলো। আসার সময় মৃত্তিকা হাজারটা প্রশ্ন করলো, কিন্তু আরণ্যক কোনো জবাব দেয়নি। সে তার মতো গাড়ি চালিয়ে এই বাড়িতে নিয়ে আসে। দরজায় কলিং বেল দিতে ওপাশ থেকে এক অর্ধবয়সী মানবী হাসি মুখে দরজা খুলে দেয়। মানবীকে দেখে মৃত্তিকা অবাক হয়ে একবার আরণ্যক আর একবার সামনে থাকা মানবীর দিকে তাকায়। ধ্রুব কেমন আছে? কতদিন ওকে দেখি না। ভালো আছে আন্টি, আপনার কথা দাদাভাই প্রায়ই বলে। সর্বাণী মৃত্তিকার বাড়ির সবার কথা জিজ্ঞেস করে। কিছুক্ষণ কথা বলে মৃত্তিকাকে বলে, দেখেছো তো, তুমি এসেছো অথচ আমি গল্প করেই যাচ্ছি। তুমি একটু বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। না না আন্টি, খাবার খেয়ে এসেছি, এখন আর কিছু। বাকি কথাটুকু বলার আগে সর্বাণী মৃত্তিকাকে থামিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। মৃত্তিকার আরণ্যকের দিকে তাকিয়ে বলল, আপনি কিছু বললেন না কেন? আপনি দেখলেন না আমি খেয়ে এসেছি? আরণ্যক দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, আমি তোমাদের শাশুড়ি বৌমার মধ্যে ঢুকতে চাই না। কথাটা বলেই সোফা থেকে উঠে নিচের ঘরের ভেতর যেতে থাকে। আরণ্যকে যাওয়া দেখে মৃত্তিকা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন আপনি? ঘরে যাচ্ছি। আরণ্যকে যাওয়ার পানে তাকিয়ে বলে, অসভ্য লোক একটা। কিছুক্ষণ পর ট্রে ভর্তি কেক, বিস্কুট, চানাচুর, শরবত নিয়ে বসার ঘরে হাজির হয় সর্বাণী। খাবার ভর্তি ট্রে মৃত্তিকার সামনে টেবিলের সামনে রেখে মৃত্তিকাকে খেতে বলল। মৃত্তিকা অসহায় দৃষ্টিতে খাবারগুলোর দিকে তাকিয়ে রয়েছে। মৃত্তিকার তাকানো দেখে সর্বাণী মুচকি হেসে বলে, আরে এত চিন্তা করো না, যেটুকু পারো সেটুকু খাও। মৃত্তিকা হালকা হেসে শরবতের গ্লাসটা হাতে নেয়। সর্বাণীতে নিতে বলে। সর্বাণী বলে, আমি কি তুই করে বলতে পারি মৃত্তিকা? ছেলে মেয়ের সাথে তুমিটা কেমন যেন লাগে। কোনো সমস্যা নেই আন্টি। আচ্ছা শোনো, আজকে আসতে বলেছি বলে কিছু মনে করিস না। আমি আবার কাল চলে যাব। আসলে কি বলতো, আমার মেয়ের বাচ্চা হবে তো চলাফেরা করতে কষ্ট হয়, এখানে খুব একটা থাকা হয় না, তাই আরণ্যকে বলেছি তোকে আনতে। না 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 আন্টি, আমি কিছু মনে করিনি। এরপর থেকে আমাকে যখন দেখতে ইচ্ছে করবে তখন আমাকে বলবেন, আমি চলে আসবো। সর্বাণী হেসে বলে, তুমি করেই বলো। আচ্ছা শোনো, তোর হাত দুটো দে তো। মৃত্তিকা কোনো কিছু না ভেবে হাত দুটো এগিয়ে দেয়। সর্বাণী একজোড়া বালা মৃত্তিকার হাতে পরিয়ে দেয়। মৃত্তিকা বলে, এগুলো কেন দিচ্ছ আন্টি? বারে, ছেলের বউর মুখ দেখলাম, কিছু দিব না। আমি ভেবেছিলাম তোর হাতে হবে না, কিন্তু হয়ে গেছে। উত্তরে মৃত্তিকা কিছু বলল না। সর্বাণী বিষয়টা বুঝলো, কিন্তু কিছু বলল না। সর্বাণী মৃত্তিকার হাত দুটো নিজের হাতের ভেতর নিয়ে বলে, আমার ছেলেটাকে দেখিস মা, আমার ছেলেটা না ভীষণ চাপা স্বভাবের। নিজের কষ্ট খারাপ লাগাগুলোকে কাউকে বলে না। ও তোকে ভীষণ ভালো রাখবে, দেখিস। কথাগুলো বলতে বলতে হাজির হয় আরণ্যক। আরণ্যক এসে বলে, তোমাদের হয়েছে? মৃত্তিকা চলো। সর্বাণী বলে, আর একটু থাকুক না। আজ না মা, অন্য একদিন। আর একটু পর সন্ধ্যা লাগবে। আচ্ছা যা তাহলে, দেখে শুনে যাবি। মৃত্তিকা সর্বাণীকে প্রণাম করে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চালাচ্ছে আরণ্যক। আরণ্যকের পাশে বসে আছে মৃত্তিকা। মৃত্তিকা গভীর চিন্তায় মগ্ন। মৃত্তিকাকে চিন্তায় মগ্ন থাকতে দেখে বলে, কি হয়েছে? এত কিসের চিন্তা করছো? কিছু না, আপনি তাড়াতাড়ি গাড়ি চালান। আরণ্যক আর কিছু না বলে গাড়ি চালানোয় মন দিল। আধা ঘন্টার মধ্যে গাড়ি এসে থামলো মৃত্তিকার বাড়ির সামনে। গাড়ি থেমে নেমে বাড়ির উদ্দেশ্যে বের হতে আরণ্যক পিছু ডাকলো। মৃত্তিকা পিছন ঘুরে তাকাতে আরণ্যক বলে, ওই ছেলেটা থেকে দূরে দূরে থাকবে। কথাটা বলে আরণ্যক গাড়িতে চাবি ঘোরালো নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মৃত্তিকা কিছু না বলে বাড়ির কলিং বেল চাপলো। কলিং বেলের আওয়াজে মিতালি দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই মৃত্তিকার বাড়ির ভেতর প্রবেশ করে সোফায় বসলো। সোফায় বসতেই মিতালি এক গ্লাস জল এগিয়ে দেয় মৃত্তিকার পানে। মৃত্তিকা গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে জলটা শেষ করে দিল। জলের গ্লাস নেওয়ার সময় মিতালি মৃত্তিকার হাতের দিকে লক্ষ্য করে মুচকি হেসে মৃত্তিকার পাশে বসে হাত দুটো নিয়ে বলে, তুমি জানো মামুনি এটা কেন দিয়েছে? নিশ্চয়ই ছেলের বউয়ের প্রথম মুখ দেখে দিয়েছে। একটু ভেবে বলে, তুমিও চাও মামুনি আমি ওনাকে বিয়ে করি? কেন যাবো না? ছেলে ভালো, তোকে কত ভালোবাসে। আমার খুব ভয় হয় মামুনি, পাওয়ার আগে সবাই মূল্য দেয়, কিন্তু পেয়ে গেলে কেউ মূল্য দেয় না।
সবাই এক হয় না মৃত্তিকা। আমাকে দেখ, বাচ্চা আমাদেরও হচ্ছিল না, তোর মামা কিন্তু ছেড়ে যায়নি, সব সময় আমার পাশে থেকেছে, সব সময় বলেছে আমি আছি, আরণ্যক তোর পাশে সব সময় থাকবে। মৃত্তিকা কিছু বলল না। হঠাৎ কিছু মনে হতেই হাতের বালাজোড়া খুলতে লাগলো। বালা খুলতে দেখে মিতালি বলে, খুলছিস কেন? তোমার কাছে রেখে দাও মামুনি, আমি হারিয়ে ফেলবো। বালাজোড়া মিতালির কাছে দিয়ে নিজের ঘরে চলে যায়। মিতালি কিছু না বলে ঘরে গিয়ে বালাজোড়া আলমারিতে তুলে রাখে। ঘড়িতে 9টা চুই চুই। আরণ্যক হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে ফাইলগুলো গুছিয়ে অফিস থেকে বের হয়ে যায়। মৃত্তিকাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ কাজের জন্য বাড়ি না গিয়ে অফিসে এসেছিল। কাজ শেষ হতে হতে 9টা। আরণ্যক আর কিছু না ভেবে গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলো বাড়ি ফেরার উদ্দেশ্যে। আকস্মিক একটা স্কুটি গাড়ির সামনে চলে আসায় কোনো মতে ব্রেক কষে। তেমন কিছু না হলে আরণ্যকের কপালে একটু কেটে গেছে। সামনে থাকা স্কুটির মালিকের তেমন কিছু হয়নি। আরণ্যক নিজেকে সামলে নিয়ে গাড়ি থেকে নেমে স্কুটির মালিক গিয়ে জিজ্ঞেস করে, ঠিক আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। কোথাও লাগেনি তো আপনার? স্কুটির মালিক মাথা থেকে হেলমেট খুলে বলে, আরে বাবা না, আমার কিছু হয়নি, আপনি তো কিছুই হতে দেননি, তার আগেই তো গাড়ি ব্রেক করলেন। শুনুন মিস, এরপর থেকে সাবধানে স্কুটি চালাবেন। আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে পৃথিবীর বাইরে চলে যেতেন। কথাগুলো বলতে লাগলো আরণ্যক। মেয়েটি শুনল কিনা কে জানে। মেয়েটি ব্যস্ত আরণ্যককে পর্যবেক্ষণ করতে। এক ধ্যানে তাকিয়ে আছে আরণ্যকের পানে। মুখে চাপ দাড়ি, সাদা শার্ট, হাতে ঘড়ি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। হঠাৎ কপালে চোখ যেতে মেয়েটা বলে উঠল, আরে আপনার কপালে তো অনেকটা লেগেছে, চলুন ডাক্তারের কাছে যাই। আরণ্যক কপালে হাত দিয়ে বলে, সমস্যা নেই, আমি বাড়ি গিয়ে ওষুধ নিয়ে নেব। নেবেন কিন্তু? আচ্ছা, আমি কৃত্তিকা, আপনি? হাসি মুখে হাত বাড়িয়ে বলে, আমি মানুষ। মেয়েটা হেসে বলে, আমাকে দেখে কি পশু মনে হয় আপনার? আরণ্যক কিছু না বলে গাড়ির উদ্দেশ্যে চলে আসে। মৃত্তিকা দৌড়ে আরণ্যকের সামনে এসে বলে, প্লিজ প্লিজ আপনার নাম্বারটা দিন, আমি না এখানে নতুন, আমি এখানের কাউকে কিছু চিনি না, আমি এতদিন কোরিয়ায় ছিলাম, আমার মা বাবা সবাই এখন কোরিয়াতে, আমি যদি এখানে বিপদে পড়ি কাকে বলবো বলুন? এক নিঃশ্বাসে বলে থামে কৃত্তিকা। আরণ্যক বলে, আপনি এখানে একা এসেছেন কেন? একটু দরকারে এসেছি, প্লিজ দিন না নাম্বার। আরণ্যক কিছুক্ষণ ভেবে নাম্বার দিয়ে দেয়। কৃত্তিকা নাম জিজ্ঞেস করলে আরণ্যক সন্দেহের দৃষ্টিতে তাকালে কৃত্তিকা বলে, নাম্বার সেভ করব। আরণ্যক নাম বলে আর 1 মিনিটও সময় ব্যয় না করে গাড়ি স্টার্ট করে বাড়ির উদ্দেশ্যে। কৃত্তিকা গাড়ি পানে তাকিয়ে মুস্কি হেসে বলে, আরণ্যক কৃত্তিকা, আরণ্যক লাভ কৃত্তিকা। বসার ঘরে বসে অপেক্ষা করছে দীপালি। একবার বাড়ির সদর দরজা তো একবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির কোনো খোঁজ নেই। পেছন থেকে কারোর গলায় আওয়াজে আসতে পেছন ফিরে তাকায় দীপালি। প্রণব বলে, কৃত্তিকা এখনো আসেনি মা? না, এখনো আসেনি। কি করব বলতো, তোর বাবা জানলে কি হবে? প্রণব ঘড়ির দিকে তাকিয়ে বলে, 10টা বাজে, ওকে আমাদের বিদেশে পাঠানো উচিত হয়নি। তুই তো জানিস প্রণব, ওকে কেন বাইরে পাঠিয়েছিলাম। জানি মা, কিন্তু কিছু কি লাভ হয়েছে? আমরা তো ভেবেছিলাম মৃত্তিকাকে রাজি করিয়ে আনতে পারবো, তারপর ওকে সব বলবো, কিন্তু ও তো আসতে রাজি হলো না। কথাটা বলে চোখের কার্নিশের জলটুকু মুছে নিল। দরজায় কলিং বেলের আওয়াজ হতেই দীপালি দ্রুত গতিতে দরজা খুলে দিল। দরজা খুলে দিতে কৃত্তিকা প্রবেশ করলো। কৃত্তিকা প্রবেশ করতে প্রণব বলে, এটা তোর কোরিয়ার নয়, এখানে মেয়েরা সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, সেখানে এখন 10টার বেশি বাজে। সরি দাদা ভাই, আসলে রাস্তা ভুলে গিয়েছিলাম। আমাকে ফোন দিতে পারতি, বাবা জানলে কত চিন্তা করবে, তোর কোনো ধারণা আছে? সরি দাদা ভাই, আর হবে না, প্রমিস। কান ধরে বলে প্রণব। বাবার সাথে দেখা করে আয়, আজ সবাই একসাথে খেতে বসবো। কৃত্তিকা মাথা নাড়িয়ে উপরে বাবার রুমে চলে যায়। প্রণব খাবার টেবিলের উদ্দেশ্যে চলে যায়। দীপালিও রান্নাঘরের থেকে খাবারগুলো টেবিলের উপর রাখতে লাগলো। মধ্যরাতে হঠাৎ ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নেয় মৃত্তিকা। এত রাতে আরণ্যকের নাম্বার থেকে একটু ভয় পায়। ঘড়িতে একবার চোখ বুলিয়ে দেখে 1টা বাজে। মৃত্তিকার চোখে মুখে আতঙ্ক। কোনো কিছু না ভেবে ফোন ধরে কানের কাছে নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আরণ্যক বলে ওঠে, ভালোবাসি মৃত্তিকা। কথাটা শুনে মৃত্তিকা হাসবে নাকি কান্না করবে মৃত্তিকা বুঝতে পারল না। এই রাত একটাই ফোন দিয়ে বলছে ভালোবাসি, এ নিশ্চয়ই পাবনা ফেরত কোনো পাগল। মৃত্তিকা রুষ্ট কণ্ঠে বলে, আপনি কি এটা বলার জন্য আমাকে এত রাতে ফোন দিয়েছেন? তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? মৃত্তিকার কোনো জবাব নেই।
হঠাৎ কিছু ভেবে বলে, আপনার কি হয়েছে? আপনার কণ্ঠ এমন লাগছে কেন? আরণ্যকের স্পষ্ট জবাব, তোমার ভালোবাসার অভাবে। ভালো থাকবেন, রাখছি। কথাটা বলেই মৃত্তিকা ফোন কাটতে যাবে, তার আগেই আরণ্যক বলে, ফোন কেটো না প্লিজ। কাটবো না, তাহলে বলুন কি হয়েছে আপনার? জ্বর হয়েছে। আন্টি কোথায়? মা ঘরে আছে, আমি কিছুক্ষণ আগেই পাঠিয়েছি। ঔষধ খেয়েছেন? হুম। শরীর কি বেশি খারাপ লাগছে? এতক্ষণ লাগছিল, তোমার সাথে কথা বলে এখন ঠিক আছি। আপনি অনেকটা নিব্বা হয়ে যাচ্ছেন। তোমার জন্য। আপনার শরীর খারাপ, আপনি বিশ্রাম নিন। আমি তোমার সাথে কথা বলতে চাই। আপনি আগে সুস্থ হন, তারপর। বাকি কথাটুকু বলার আগেই আরণ্যক বাচ্চাদের মতো করে বলে। আরণ্যকের বাচ্চাদের মতো কথা শুনে মৃত্তিকা শব্দ করে হেসে ফেলল। আরণ্যক সেই হাসি মন দিয়ে শুনতে লাগলো। মৃত্তিকা ফোন কাটলো না। আরণ্যক কথা বলে যাচ্ছে, মৃত্তিকা শুধু হুম হ্যাঁ করে যাচ্ছে। মিতালি মৃত্তিকার ঘরের সামনে দাঁড়িয়ে মৃত্তিকাকে ডাকছে, কিন্তু মৃত্তিকা দরজা খুলছে না। সে ভেতরে ঘুমাচ্ছে। ডাকাডাকি শুনে ধ্রুব মৃত্তিকার ঘরের সামনে হাজির হয়ে মৃত্তিকাকে ডাকতে লাগলো। আরও সকালে হাঁটতে বের হয়েছে, এখনো আসেনি। মিতালি ভয়ার্ত কণ্ঠে বলে, তুই দরজা ভেঙে ফেল ধ্রুব। কি বলছো মা? মনে হয় ঘুমাচ্ছে। এ এমন ভাবে কবে ঘুমিয়েছে ধ্রুব? ও তো প্রত্যেক দিন 9টায় বেরিয়ে পড়ে কোচিং এর জন্য। তুমি তো জানো মা, ও কুম্ভকর্ণের মতো ঘুমায়। ঘুমালে কোনো হুঁশই থাকে না। ধ্রুব বিরক্তি নিয়ে বলে, কিন্তু মিতালি পাত্তা দেয় না। আর একটু হলেও এই বুঝি কান্না করে দেবে। সূর্যের কিরণ মৃত্তিকার চোখে পড়ায় ঘুম হালকা হয়ে যায়, যার দরুন বাইরে কথা বলা কিছুটা কানে যায়। মৃত্তিকা উঠে দ্রুত দরজা খুলে দেয়। দরজা খুলতে মিতালি মৃত্তিকাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা? শরীর খারাপ লাগছে? মৃত্তিকা মাথা নাড়ালো, যার অর্থ না, সে ঠিক আছে। মিতালি বলে, তাহলে এতক্ষণ ঘুমালি কেন? মৃত্তিকা চিন্তায় পড়ে গেল। সে কি বলবে অসভ্য কালকে ঘুমাতে দেয়নি, ফোন কেটে দিতে চাইলেও কাটতে দেয়নি, যার দরুন সে ঘুমাতে পারেনি। কিন্তু সেটা তো বলা যাবে না, বললে এরা আবল তাবল ভেবে বসে থাকবে। মৃত্তিকাকে চুপ থাকতে দেখে ধ্রুব বলে, কি হলো তোর? কিছু না, আসলে কালকে ঘুম আসছিল না। ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিল, তাই উঠতে পারিনি। তাই বল, কোচিংয়ে যাবি না? না দাদা ভাই, আজ যাব না। মিতালি বলে, যেতে না চাইলে যেতে হবে না, চল খেয়ে নিবি। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। খাবার টেবিলে বসে আছে ধ্রুব, মিতালি, মৃত্তিকা বসে সকালের নাস্তা করছে। ধ্রুব মিতালি নাস্তা করলেও মৃত্তিকা নাস্তা করছে বললে ভুল হবে। সে খাবার টেবিলে বসে ঘুমে ডুলছে। মৃত্তিকার এই অবস্থা দেখে ধ্রুব বলে, মুরগির মতো ঝিমাচ্ছিস কেন? মৃত্তিকা বিরক্তি নিয়ে ধ্রুবের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই মিতালি বলে, একদম ওর পিছনে লাগবি না ধ্রুব। ধ্রুব কিছু না বলে খেয়ে শুরু করলো। মৃত্তিকা কফিতে এক চুমুক দিয়ে মিতালিকে জিজ্ঞেস করলো, মামা কোথায় মামুনি? বন্ধুদের সাথে হাঁটতে বের হয়েছে। ও, তার মানে দুপুরের আগে ফিরবে না? না। ধ্রুব বলে, আচ্ছা মৃত্তিকা শোন, বল। খাবার খেয়ে একটু ঘুমা। গভীর ঘুমে মগ্ন আরণ্যক। সর্বাণী রাত যাওয়ার কথা থাকলে আরণ্যকের জ্বরের জন্য যায়নি। সর্বাণী ছেলের ঘরে এসে কপালের কাটা জায়গায় মলম লাগিয়ে চেক করলো জ্বর আছে কিনা। না, জ্বর নেই। ছেলেকে ডাকতে চাইলেও আর ডাকেনি। সে নিচে চলে গেল রান্নাঘরে। ঘড়িতে বেলা 12টা। মৃত্তিকা ঘুমাচ্ছে। এদিকে মৃত্তিকার ফোনে একের পর এক কল এসেই যাচ্ছে, থামার কোনো নাম নেই। মৃত্তিকা বিরক্তি নিয়ে ফোনটা ধরে কানের কাছে নিয়ে হ্যালো বলতেই আরণ্যক রাগী গলায় বলে, ফোন কোথায় থাকে তোমার? ফোন দিলে পাওয়া যায় না কেন? মৃত্তিকা চোখ বন্ধ রেখেই ফোন ধরেছিল, যার জন্য ফোনের স্ক্রিনে ওঠানামা দেখেনি। মৃত্তিকা ঘুমো ঘুমো কণ্ঠে জিজ্ঞেস করে, কে? মৃত্তিকার ঘুমানো কণ্ঠ শুনে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, এখন বেলা 12টা বাজে, তুমি ঘুমোচ্ছ? তুমি আজ ক্রসিং এ যাওনি? না। কে আপনি? আরণ্য। আপনার লজ্জা করে না? কেন? আমায় ফোন করেছেন কেন? কালকে সারা রাত আপনি আমাকে ঘুমাতে দেননি, এখন ঘুমোচ্ছি, তাও আপনার সহ্য হচ্ছে না? আমি কি করলাম? আমি তো কাল বাড়িই ছিলাম। অবাক হয়ে জিজ্ঞেস করে মৃত্তিকাকে। মৃত্তিকা বিরক্তি নিয়ে বলে, আপনার মনে নেই? কি মনে থাকবে? মৃত্তিকা বিছানায় শোয়া থেকে উঠে বসে বলে, কাল রাত 1টায় আপনি আমাকে ফোন দিয়েছিলেন আর ফোন রেখেছেন 5টায়। একদম মিথ্যে বলবে না, আমি কাল অসুস্থ ছিলাম। আমি মিথ্যা বলছি? আপনি আপনার ফোনের কল লিস্ট গিয়ে দেখুন। আরণ্যক ফোনের কল লিস্টে গিয়ে দেখে অবাক হয়ে যায়। সত্যি সে ফোন দিয়েছিল। কেন দিয়েছিল? উল্টোপাল্টা কিছু বলে দেয়নি তো? ফোনটা কানের কাছে নিয়ে বলে, আসলে আমি জ্বরের ঘুরে দিয়ে দিয়েছিলাম, সরি।
মৃত্তিকা একটু ইতস্তত বোধ করে জিজ্ঞেস করে, আপনার শরীর এখন কেমন আছে? আরণ্যক মুস্কি হেসে বলে, চিন্তা হচ্ছে আমাকে নিয়ে? আপনাকে নিয়ে চিন্তা করতে যাব কোন দুঃখে? বুঝি বুঝি, সবই বুঝি। এখন ভালো আছি, কালকে আমি নিতে আসবো। এখন রাখছি। কথা বলে আরণ্যক ফোনটা কেটে দিল। মৃত্তিকার ফোনের দিকে তাকিয়ে মুস্কি হেসে ফোনটা বিছানার উপর রেখে ওয়াশরুমে চলে গেল স্নান করতে। আরণ্যক এতক্ষণ অফিসে মিটিং করে ফোন চেক করতেই দেখলো একটা অপরিচিত নাম্বার থেকে 5টা কল উঠে আছে। কল ব্রেক করবে কিনা চিন্তা করতে করতে আবার ফোন আসলো। ফোনটা কানের কাছে নিয়ে আরণ্যক হ্যালো বলতেই অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসলো। আরণ্যকের কণ্ঠস্বর চেনার লাগলেও সে ঠিক চিনতে পারল না। অপর পাশ থেকে ভেসে মেয়েটির নাম বললে আরণ্যক বলে, ও আপনি? হ্যাঁ, নামটা কৃত্তিকা নামে সেভ করে রাখো। হুম। এতদিন কোথায় ছিলে? ফোন ধরছিলে না কেন? কৃত্তিকার প্রশ্নে আরণ্যক বিরক্ত বোধ করলেও তা প্রকাশ করল না। তবে মনে মনে সে শুধু কৃত্তিকা না, মৃত্তিকাকেও উপরেও বেশ বিরক্ত। কোথায় সে প্রশ্ন করবে তা না, কোথাকারকে প্রশ্ন করছে। অসহ্য। নিজেকে সামলে বলে, ব্যস্ত ছিলাম। আমি কি বিরক্ত করলাম? হ্যাঁ, আমি ভীষণ বিরক্ত হচ্ছি। কথাটা বলতে গেলেও কেন ভদ্রতার খাতিরে বলতে পারলো না? না, সমস্যা নেই, আপনি বলুন কেন ফোন দিয়েছেন। আরে, আমি তোমাকে তুমি করে বলছি, আর তুমি আমাকে আপনি কেন বলছো? তুমি বলো। তুই বলছিস কেন? আমি কি তোকে বলেছি আমাকে তুমি করে বলতে? যত সব ঢং। কথাগুলো কৃত্তিকাকে বলতে চাইলেও বলে উঠতে পারল না। আরণ্যক মুখে সৌজন্য নিয়ে এসে বলে, আমার সবার সাথে তুমি আসে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফোনটা কেন দিয়েছো সেটা বলো। আরে এমনি, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল তো তাই। ও। কৃত্তিকা এরপর একের পর এক কথা বলেই যাচ্ছে, থামার নাম নেই। সে নিজের মতো বকেই যাচ্ছে। এর মতো বকবক শুনে আরণ্যকের নিজের মাথার উপর দুটো মারতে ইচ্ছে করলো। ও কেন যে নাম্বারটা দিয়ে গেল, ফোন কিভাবে রাখবে এটা চিন্তা করতে করতে আরণ্যকের মাথায় একটা বুদ্ধি এলো। কৃত্তিকা বকবক করার মাঝে আরণ্যককে কিছু জিজ্ঞেস করলে ওপাশ থেকে উত্তর না আসলে ফোনের দিকে তাকালে দেখে ফোনের লাইন কেটে গেছে। কৃত্তিকা বারবার ফোন দেওয়ার চেষ্টা করলেও বারবার ফোন বন্ধ দেখাচ্ছে। কৃত্তিকা হতাশ হয়ে ফোনটা রেখে দিল। আরণ্যক ফোনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে চেয়ারে মাথা এলিয়ে দিল। কোচিং সেন্টারের ভেতরে বসে আছে মৃত্তিকা। প্রণয় এসে বলে, হাই, কি করছো? বসে আছি। কখন এসছো? কিছুক্ষণ আগে। আমি কি আজ লেট? না, আমি আজ দ্রুত এসেছি। কাল আসোনি কেন? অসুস্থ ছিলাম। এখন কেমন লাগছে? ভালো লাগছে। কথা বলতে বলতে একজন এসে বলে, স্যার আজ পড়াবে না? অপরজন জিজ্ঞেস করে, জানি না, তবে পড়ালে আগের দিন ফোন দেবে বলেছে। এরপর এক এক করে সবাই ক্লাস থেকে বের হয়ে পড়ে। মৃত্তিকা কিছু ভেবে ফোনটা ব্যাগ থেকে বের করে হাতে নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসে। প্রণয়ও বের হয়ে আসে মৃত্তিকার পেছনে পেছনে। মৃত্তিকাকে ডেকে প্রণয় বলে, তোমার নাম্বারটা দেবে মৃত্তিকা? আমার নাম্বার দিয়ে তুমি কি করবে? ভুরুকুচকে জিজ্ঞেস করে। আরে একসাথে পড়ি, কখনো যদি লাগে তাই। মৃত্তিকা কিছু না ভেবে নাম্বারটা দিয়ে দেয়। নাম্বার পেয়ে প্রণয় তো খুব খুশি। দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছে। মৃত্তিকা প্রণয়ের থেকে একটু দূরে এসে আরণ্যকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ দেখায়। 5-6 বার ফোন দিলেও তাই। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু ভেবে গেটের কাছে আসে। প্রণয় মৃত্তিকাকে চিন্তিত দেখে বলে, কোনো সমস্যা না? মৃত্তিকা প্রণয়ের দিকে তাকিয়ে বলে, না, সমস্যা নেই। আসলে গাড়ি আসার কথা ছিল, আর আজ তো আগেই ছুটি হয়ে গেছে, তাই ফোন দিছিলাম, কিন্তু ফোন বন্ধ। আমি তোমাকে পৌঁছে দেবো? না না না, প্লিজ, আমি একা যেতে পারবো, তুমি যাও, আমার কোনো সমস্যা নেই। মৃত্তিকা এবার ফোন দেয় ধ্রুবকে। প্রথম রিং হতেই ধ্রুব অস্থির গলায় বলে, কি হয়েছে? ঠিক আছিস তুই? আরে বাবা, কিছু হয়নি, আজ ছুটি হয়ে গেছে, গাড়ি পাঠিয়ে দে, আমার কাছে টাকা নেই। তুই 5 মিনিট দাঁড়িয়ে থাক, এক্ষুনি আসছি। কথাটা বলেই ফোনটা রেখে দ্রুত বেরিয়ে পড়ে ধ্রুব। প্রণয় জিজ্ঞেস করে, তোমার দাদা তোমাকে ভীষণ ভালোবাসে তাই না? মৃত্তিকা মুস্কি হেসে বলে, ভীষণ। প্রণয় বলে, আমাকে এখন যেতে হবে, আসলে আজ মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো। আরে সমস্যা নেই, তুমি যাও, দাদা ভাই এক্ষুনি চলে আসবে। প্রণয় মৃত্তিকাকে সরি বলে বিদায় জানিয়ে চলে যায়। আর মৃত্তিকা আরো 2 বার আরণ্যকে ফোন দেয়, কিন্তু ফলাফল শূন্য। তাই কোনো উপায় না পেয়ে ধ্রুবর জন্য অপেক্ষা করতে থাকে। ঘড়িতে দুপুর 12টা। আরণ্যক ফোন হাতে নিয়ে খুলতেই আটকে উঠল। মৃত্তিকা 10টা কল, সাথে মেসেজ। এই মেয়েকে তো ওকে ফোন দেওয়ার কথা না। কিছু হয়েছে কি?
কথাগুলো ভাবতে ভাবতে মেসেজটা ওপেন করলো। মেসেজটা পড়ে মৃত্তিকার কাছে ফোন দিল। ফোন বেজে যাচ্ছে কিন্তু মৃত্তিকা ফোন ধরার নাম নেই। একের পর এক কল বেজেই যাচ্ছে। মৃত্তিকা ফোনের দিকে তাকিয়ে আছে, সে ফোন ধরছে না। কেন ফোন ধরবে? বন্ধ করে কেন রেখেছিল? সে কোথাকার কে যে তাকে ফোন দিলে পাওয়া যাবে না? তারপর কিছু একটা ভেবে ফোনটা রিসিভ করে কানের কাছে নিল। কানের কাছে নিতে আরণ্যক বলে, আজ এত তাড়াতাড়ি ছুটি দিয়েছ কেন? মৃত্তিকার সোজাসাপটা জবাব, জানি না। এতক্ষণ কোথায় ছিলে? ফোন ধরছিলে না কেন? আমার ফোনে তো তাও রিং হয়েছে। এমন কত মানুষ আছে যাদের ফোন বন্ধ থাকে। আরণ্যক কথাগুলো নিজে বারবার আওড়ায়। সে নিশ্চিত এতে আছে অভিমান। মৃত্তিকা তার উপর অভিমান করেছে, তার মানে সে কি ভালোবাসতে শুরু করেছে? আরণ্যক বুঝলো মৃত্তিকার কথাগুলো অভিমানের। মুস্কি হেসে মৃত্তিকাকে বলে, একটু সমস্যা হয়েছিল তাই ফোনটা অফ করে রেখেছিলাম। কি সমস্যা? একটা ছাগলি বিরক্ত করছিল। মৃত্তিকা বুঝতে না পেরে জিজ্ঞেস করে, ছাগলি কি? ছেলেদের ছাগল বলে, মেয়ে তাই ছাগলি। মেয়ের কথা শুনে মৃত্তিকা বলে, কোন মেয়ে ফোন দিয়ে বিরক্ত করছে? কথাটা বলেই জিহ্বা কাটলো। মস্ত বড় একটা কথা বলে ফেলেছে। এই ছেলে এখন নিশ্চয়ই খোঁচাবে। আরণ্যক মুস্কি হেসে মৃত্তিকাকে সব বলতে শুরু করলো। মৃত্তিকাও মন দিয়ে শুনতে লাগলো। কথাগুলো বলা শেষে আরণ্যক মৃত্তিকাকে বলে, বুঝেছো? আর কিছু জিজ্ঞেস করবে? না। বলতে বলতে মৃত্তিকার ফোনে অচেনা নাম্বার থেকে ফোন আসতে লাগলো। মৃত্তিকা আরণ্যকে বলে ফোনটা কেটে দিয়ে অপরিচিত নাম্বারটা থেকে আসা ফোনটা রিসিভ করলো। ফোনটা নিয়ে কে প্রশ্ন করতেই বলে ওঠে, আমি প্রণয়। বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ। দুপুরে খেয়েছো? হ্যাঁ, তুমি? আমিও। আন্টির শরীর কেমন আছে? ডাক্তার কি বললো? এখন ভালো আছে, বেশি টেনশন করতে নিষেধ করেছে। ও। বেশ কিছুক্ষণ মৃত্তিকার সাথে কথা বলে প্রণয়। মৃত্তিকা কারোর সাথে তেমন মিশে না, সে মিশতে পারে না। কোচিংয়ে প্রণয় ছেলেটার সাথেই কথা, তাও নিজে কখনো কথা বলতে যায়নি। প্রণয়ের জোড়াজোড়ি কথা বলতে বলতে প্রণয়ের সাথে একটু ফ্রি হয়েছে। দীপালি তরকারি কাটছে, অভিনব সোফায় বসে অফিসের ফাইল চেক করছে। কৃত্তিকা এসে অভিনবের পাশে বসে। অভিনবর মেয়ের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবি? কৃত্তিকা মাথা ঝাঁকায়, যার অর্থ হ্যাঁ। অভিনব বলে, কি বলবি বল। আমি দেশেই থাকবো বাবা, আমি আর বাইরে যাব না। দীপালি ও অভিনব মেয়ের কথা শুনে দুজন দুজনের দিকে তাকিয়ে কৃত্তিকাকে জিজ্ঞেস করে, কেন? ওখানে আমার ভালো লাগে না। দীপালি বলে, তুই তো আসতেই চাইছিলি না, এখন বলছিস যাবি না। কৃত্তিকা কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, তোমরা এমন করছো কেন? অভিনব বলে, আচ্ছা যেতে হবে না, তুই এখানেই থাকিস। সত্যি বাবা? অভিনব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। কৃত্তিকা খুশিতে নিজের ঘরে চলে যায়। কৃত্তিকা যেতেই দীপালি অভিনবের পাশে বসে বলে, তুমি কি পাগল? এটা করলে কেন? কি করবে? থাকুক ও। মৃত্তিকা আমাদের কাছে আসবে না দীপালি, ও একদম আরশিয়ার মতো হয়েছে, খুব জেদি। আরেকবার চেষ্টা করলেও আসবে? ও যদি আসে তাহলে তো কৃতিকা জানবেই। এক মেয়ে অন্তত কাছে থাকুক। অভিনবের কথা শুনে দীপালি কিছু বলল না, চুপ করে ওখানেই বসে রইল। ড্রয়িং রুমে বসে আছে মৃত্তিকা আর মিতালি। মিতালির হাতে বেশ কয়েকটা মেয়ের ছবি। মৃত্তিকা এক একটা করে ছবিগুলো দেখছে। ধ্রুব এসে বলে,